গল্প প্রণয়তিথি। লেখনীতে নাফিসা তাবাসসুম খান। পঞ্চম পর্ব। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। আনাস্তাসিয়া থমথমে মুখে নিজ আসনে বসে আছে। রাগে ক্ষণে ক্ষণে সে ফুঁসছে। ম্যাথিউ এবং স্যাফিরা অস্থির ভঙ্গিতে পায়চারি করছে তার সামনে। এই তো আর কিছুক্ষণ, তারপরই প্রাসাদ আঙিনায় প্রজারা এসে জমায়েত হবে। আনাস্তাসিয়ার শেয়ারে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা জোসেফ লক্ষ্য করছে সব। মনে মনে সে কিছুটা বিরক্ত। এত দুশ্চিন্তার একটা মুহূর্তে কাউন্ট গায়েব। প্রিন্সেস নাওমিকে উদ্ধার করতে না পারুক, অন্তত এখানে উপস্থিত থেকে নিজের চাচা চাচিকে সান্ত্বনা তো দিতে পারত। কিন্তু না, উনি যেন প্রজাদের প্রশ্নের সম্মুখীন হওয়ার থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কি একটা অবস্থা! হুট করেই আনাস্তাসিয়ার কক্ষের দরজাটা দুপাশে খুলে গেল। আনাস্তাসিয়া এবং জোসেফ ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার পানে। সাফিরা এবং ম্যাথিও নিজেদের পায়চারি থামিয়ে দরজার দিকে তাকায়। সকলেই লক্ষ্য করে দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা ইয়ান আলবার্টকে। ইয়ান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে। তার পিছু পিছু প্রবেশ করে কেউ একজন। স্পষ্ট তাকে দেখা যাচ্ছে না, তবে ইয়ান স্পষ্ট দেখার সুযোগ করে দিতে নিজে একপাশে সরে দাঁড়ায়। সবাই বিস্ফোরিত নয়নে দেখে মাথা নত করে দাঁড়িয়ে থাকা রমণীকে। অদ্ভুত সাধারণ একটা গাউন তার গায়ে। গায়ের পোশাকটা দেখতে কেমন নোংরা দেখাচ্ছে। গাউনের নিচের দিকটাও ছেঁড়া। প্রথম দেখায় কেউই বুঝবে না যে এই রমণী আদৌতে কোনো প্রিন্সেস। ভীতসন্ত্রস্ত রমণীটা নিজের ভাইয়ের গা ঘেঁষে এক হাতে ভাইয়ের কনুইটা এক হাতে ধরে রেখেছে। ভয় এখনো সে মাথা তুলে তাকাচ্ছে না। যদি সবাই তাকে খুব বকে, যদি তাকে একটা চড় মেরে বসে অরুণচণ্ডী স্বভাবটার জন্য, তবে নাওমিকে ভুল প্রমাণ করে দিয়ে তার মা লেডি স্যাফিরা ছুটে আসেন। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ঝরঝরিয়ে কেঁদে দেন তিনি। এতদিন পর নিজের সন্তানকে ফিরে পেয়ে যেন উনি নিজের প্রাণ ফিরে পেয়েছেন। পরপর ম্যাথিও ছুটে আসে। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে সে স্বস্তির নিঃশ্বাসটা ফেলে। নিজের আবেগটুকু লুকিয়ে বুকে ঠেকা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, নাওমি, আমার মেয়ে, ঠিক আছো? ওরা কথায় রেখেছিল তোমাকে, কষ্ট দেয়নি তো? নাওমির বোধ হয় নিজের মা বাবার এই সান্নিধ্যটুকুর খুব প্রয়োজন ছিল। সে এই আদরটুকুতে নরম হয়। নিজেও কেঁদে ফেলে। কান্নার কারণে কথা বলতে পারে না। ইয়ান এবং নাওমির সঙ্গে প্রধান সেনাপতি কখন কক্ষে এসে উপস্থিত হয়েছে তা কেউ লক্ষ্য করেনি। কেভ নাওমির হয়ে জবাব দিয়ে উঠে, কাউন্টের কারণে প্রিন্সেসকে খুঁজে পেতে সক্ষম হয়েছি আমরা। আমরা যখন হাল ছেড়ে দেই, তখন গতকাল সন্ধ্যায় কাউন্ট এসে বলেন যে আমাদের এখনো ট্রান্সিলভেনিয়া খুঁজে দেখা হয়নি। আমাদের সঙ্গে নিয়ে উনি গতকালই ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে রওনা হন। আমরা ট্রান্সিলভেনিয়ার প্রতিটা কোণা খুঁজি। সবশেষে তুজ দুর্গে গিয়ে প্রিন্সেসের আলামত খুঁজে পাই। কেভ পুরো ঘটনাটাই খুলে বলে। পুরো ঘটনা শুনে আনাস্তাসিয়ার চেহারায় গর্বের ঝলক দেখা যায়। ম্যাথিউ মেয়েকে ছেড়ে ইয়ানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে নেয়। তবে ইয়ান সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, নিজের বোনকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আনাস্তাসিয়া এগিয়ে এসে নাওমিকে স্নেহের সহিত জড়িয়ে ধরে, তবে ঠিক ওই মুহূর্তে নাওমি মৃদু আর্তনাদ করে উঠে। সকলের মনোযোগ নাওমির পানে স্থির হয়। আনাস্তাসিয়া সঙ্গে সঙ্গে নাওমিকে ছেড়ে দিয়ে তার পানে তাকায়। নাওমি গলার এক পাশ হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। সাফিরা সচেতন হয়। মেয়ের হাতটা সরিয়ে গলাটা ভালো করে উন্মুক্ত করে। সঙ্গে সঙ্গে সে ঘাবড়ে আর্তনাদ করে উঠে, হায় ঈশ্বর! নাওমি, কি করেছে ওরা তোমার সঙ্গে? নাওমি কিছু বলতে পারে না। ইয়ানো বিস্মিত নয়নে দেখছে বোনের গলার দাগটা। নাওমিকে উদ্ধার করে প্রাসাদে নিয়ে আসার পর সবার আগে ইয়ানি গিয়েছিল বোনের কাছে। কিন্তু তখন চুল দিয়ে গলা এবং ঘাড় ঢাকা থাকায় এই কাটা দাগটা ইয়ানের চোখে পড়েনি। ম্যাথিউ ছলছল নয়নে দেখছে নিজের মেয়ের অবস্থা। দিনের ব্যবধানে রুক্ষ হয়ে গিয়েছে নাওমির চুলগুলো। গায়ের পোশাকের যা নয় তা অবস্থা। ফুলে মুড়িয়ে বড় হওয়া মেয়েটার গলায় কি বিচ্ছিরি একটা কাটা দাগ। পিতা হিসেবে এই জিনিসগুলো তাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দেয়। ইয়ান বিস্ময়তাকে একপাশে ফেলে দ্রুত আদেশ দেয়, মা, তোমরা নাওমিকে দ্রুত ওর কক্ষে নিয়ে যাও। ভালো করে পর্যবেক্ষণ করে দেখো আর কোথায় কোথায় আঘাত পেয়েছে ও। আমি এক্ষুনি চিকিৎসক পাঠাচ্ছি ওর কামরায়। দেরি করো না, দ্রুত যাও।
আনাস্তাসিয়া এবং সাফিরা সঙ্গে সঙ্গে নাওমিকে ধরে নিজেদের সঙ্গে নিয়ে যায়। ম্যাথিউ মেয়ের অবস্থা জানার জন্য তাদের পিছু পিছু বেরিয়ে যায়। ইয়ানত্রস্ত পায়ে বেরিয়ে যায় বোনের সুচিকিৎসা নিশ্চিত করতে। কক্ষে রয়ে যায় কেবল প্রধান সেনাপতি এবং জোসেফ। জোসেফও বেরিয়ে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে প্রধান সেনাপতি বলে উঠে, আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল আমার। জোসেফ থেমে প্রশ্ন করে, কি ব্যাপারে? কেভ উত্তর দেয়, ক্লাডিয়াসের ব্যাপারে। নিজ কক্ষে এতদিন পর কদম রেখে চারিপাশটা ভালো করে দেখার সুযোগও পেল না নাওমি। তার আগেই আনাস্তাসিয়া এবং সাফিরা দ্রুত তাকে ধরে বিছানায় বসিয়ে দিল। আনাস্তাসিয়া নাওমিকে প্রশ্ন করছে, গলার এই আঘাতটা ওই অপহরণকারীদের কারণে পেয়েছ? নাওমি একটু হকচকানো স্বরে বলে, না, রাজমাতা, ডাকাতরা হামলা করেছিল। ওদের খঞ্জর দিয়েই গলা কেটেছে। সাফিরা মেয়ের চুল ভালো করে সরিয়ে ঘাড় গলা পরখ করে নিচ্ছে। জামার হাতাটা সরিয়ে একে একে দুই হাত এবং বাহু ভালো করে পরীক্ষা করে নিয়ে সে নাওমির সামনে বসে পড়ে। গাউনের কাপড় টেনে হাঁটুর উপর তুলতেই সে আর্তনাদ করে উঠে। নাওমির দুপায়েই পট্টি করা। আনাস্তাসিয়া ঘাবড়ানো স্বরে প্রশ্ন করে, পায়ে কি হয়েছে, নাওমি? নাওমি মুখ অন্ধকার করে বুঝানোর চেষ্টা করে, তেমন কিছু না, আমি ঠিক আছি। ক্ষতগুলো ভালো করে পট্টি করা হয়েছে। সাফিরার মেয়ের এই কথা চেপে যাওয়ার ব্যাপারটা পছন্দ হয় না। সে উঠে নাওমির পাশে বসে সরাসরি নাওমির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ভীত স্বরে প্রশ্ন করে, সত্যি করে বলো, নাওমি, ওখানে কয়জন ছিল? ওরা কি করেছে তোমার সঙ্গে? আনাস্তাসিয়া সাফিরার চিন্তাটা বুঝতে পেরে চুপ হয়ে যায়। মেয়ের মায়ের জায়গা থেকে সাফিরার এই প্রশ্নটাকে ভুল বলে মনে হয় না তার। সে নিজে উত্তর শুনতে আগ্রহী। এতে করে অপহরণকারীদের শাস্তি যথার্থভাবে সম্পন্ন করা যাবে। তবে নাওমি এত কিছুর মাঝে প্রথম দফায় সাফিরার প্রশ্নের উত্তর ধরতে পারে না। সে জবাব দেয়, মোট তিনজন ছিল, মা। ওরা কিছু করেনি আমার সঙ্গে। কিছু করলে কি আমি এখন এভাবে তোমাদের সামনে থাকতে পারতাম? সাফিরা নিজের প্রশ্ন আরেকটু স্পষ্ট করে বলে, আমি বুঝাতে চাইছি, কেউ কি নিজের সীমালঙ্ঘন করেছে? অযাচিতভাবে ছুঁয়েছে তোমাকে? নোংরামো করেছে কোনো ধরনের? নাওমি থমকায়। এরকম প্রশ্নের পিঠে কারো মুখই তার চোখের সামনে ভেসে উঠে না। কারণ কেউই এমন কিছু করেনি তার সঙ্গে। বেহজাদ এবং আব্দুল দুজনই তাকে নারী হিসেবে যতটুকু সম্মান দেওয়ার দিয়েছে। তবে বেহজাদের কাছাকাছি যাওয়াটা, সেটার দোষটা কি বেহজাদের উপর বর্তায়? শায়তো নাওমির তরফ থেকেও ছিল। তারা দুজনেই এই ভুলের সমান ভাগীদার। কিন্তু এই ব্যাপারে তো আর কাউকে জানানো সম্ভব নয়। এই পাপটুকু বেহজাদ এবং নাওমি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে পুরো জীবন। নাওমি মাথা নেড়ে বলে, নিশ্চিন্তে থাকো, এরকম কিছুই হয়নি। সাফিরা কিংবা আনাস্তাসিয়া আর কোনো প্রশ্ন করার সুযোগ পায় না। দরজায় করাঘাতের শব্দ হয়। আনাস্তাসিয়া গলা উঁচিয়ে অনুমতি দিতেই দরজা খুলে কামরায় প্রবেশ করে চিকিৎসক। দরজার সামান্য ফাঁক দিয়ে আনাস্তাসিয়া লক্ষ্য করে চিন্তিত ম্যাথিউ দরজার ওপারেই দাঁড়িয়ে। আনাস্তাসিয়া প্রথমে নিজে ম্যাথিউর কাছে যেতে নেয়, অতঃপর কি ভেবে যেন সাফিরাকে বলে, ম্যাথিউকে চিন্তিত দেখাচ্ছে, তুমি ওর কাছে যাও, আমি নাওমির পাশে আছি। এইটুকু সময়ের মধ্যে সবার দৃষ্টির আড়ালে নাওমি নিজের গাউনের কোমরবন্ধের ভাঁজ হতে একটা ভাঁজ করা কাগজ বের করে তা বালিশের নিচে লুকিয়ে ফেলে। কেউ দেখে ফেলল কিনা নিশ্চিত হতে সে সবার মুখপানে তাকায়। নিশ্চিত হতেই সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুহাত পিঠের পিছনে বাঁধা অবস্থায় আছে। চোখ দুটো একটা কাপড় দিয়ে বাঁধা। তবুও সিনা টানটান করে দাঁড়িয়ে থাকা যুবককে ধরে কারাগারের পথে হাঁটছে দুজন সৈনিক। একটা নির্ধারিত কারাগার কক্ষের সামনে এসে দাঁড়াতেই আরেকজন প্রহরী ছুটে এসে কারাগারের দরজার তালা খুলে দেয়। সঙ্গে সঙ্গে সৈন্য দুজন যুবকটাকে এক প্রকার ধাক্কা মেরে কারাগারের ভেতর ঢুকিয়ে নিজেরাও পিছু পিছু ঢুকে। চোখে কাপড় বাঁধা যুবকটা ফুঁসছে। সৈন্য দুজন তাকে ওই অবস্থায় রেখেই কারাগার থেকে বেরিয়ে দরজা তালাবদ্ধ করে প্রস্থান করে। সঙ্গে সঙ্গে পাশের কারাগার কক্ষ হতে একটা পুরুষালী স্বর ভেসে আসে, বেহজাদ, তুমি ঠিক আছো, বেহজাদ? তোমাকেও বন্দি করেছে এরা? আব্দুলের কণ্ঠস্বর শুনতাই বেহজাদ কিছুটা আশেপাশে মাথা ঘুরায়। চোখে পট্টি বাঁধা থাকার কারণে সেই কিছু দেখতে পারছে না। দুনিয়াটা সম্পূর্ণ অন্ধকার মনে হচ্ছে তার।
তবে সে আব্দুলের বুদ্ধিমত্তায় খুশি হয়। ভাগ্যিস তাকে যুবরাজ ডাকেনি, না হয় তার পরিচয়টা ফাঁস হয়ে যেত। বেহজাদ জবাব দেয়, হ্যাঁ ঠিক আছি। তুমি একাই? কখন বন্দি করেছে তোমাকে? কারাগারের সামনে একজন সৈন্য উপস্থিত থাকায় আব্দুল কিছুটা চতুরতার সঙ্গে জবাব দেয়, গতরাতেই বন্দি হয়েছি আমি। তখনই আমাকে কারাগারে নিয়ে আসা হয়েছে। বেহজাদ বুঝতে পারে কেরেম হয়তো পালাতে সক্ষম হয়েছে, তাই সে কেরেমের অস্তিত্ব সম্পর্কে আর সৈন্যদের জানতে দেয় না। কেরেম যদি পালিয়ে নিজের জীবন রক্ষা করতে পারে, তাহলে বেহজাদ কিছুটা স্বস্তি পাবে। আব্দুল ফের প্রশ্ন করে, প্রিন্সেস? বেহজাদের অন্ধকার চোখের সামনে ভেসে উঠে একটা রঙিন দৃশ্য। ধূলিঝড়ের মাঝে একটা ছোট্ট ঘরে নাওমির কাছাকাছি যাওয়ার মুহূর্তটা। হঠাৎ তার মনে হলো নাওমির একটা বিশেষ গন্ধ আছে। গন্ধটা অনেকটা দারুচিনি এবং মধুর মিশ্রণের ন্যায়। সেই গন্ধ বুঝি এখনো বেহজাদের ঠোঁটে লেগে আছে। নিজের ভাবনায় লাগাম টেনে বেহজাদ জবাব দেয়, উদ্ধার হয়েছে। প্রাসাদেই আছে। নিজের পরিবারের কাছে ফিরেছে। আব্দুল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনের গহীনে সে খুব করে চাইতো প্রিন্সেস মুক্তি পাক। বিনা অপরাধে শাস্তি পাওয়ার যেন একটা ইতি ঘটে। প্রিন্সেস নাওমির জন্য খুশি হলেও আব্দুলের নিজের যুবরাজ এবং রাজকুমারীর জন্য চিন্তা হয়। এই দুজন এখন কিভাবে রক্ষা পাবেন? প্রাসাদের আঙিনায় প্রজারা জমায়েত হতে শুরু করেছে। আজ আর তাদের তেমন একটা বাধা দেওয়া হচ্ছে না। আদেশটা সরাসরি কাউন্টের তরফ থেকেই এসেছে। কাউন্ট ইয়ান আলবার্ট আজ প্রজাদের উত্তর দিতে প্রস্তুত। সেই সঙ্গে প্রস্তুত সরাসরি তাদের মুখোমুখি হতে। অনেক তো নিজেকে আড়াল করে চলেছে সে। আর কত? এবার না হয় সবার মুখোমুখি হওয়া যাক। বিপদ আসলে আসুক। চিনে নিক কাউন্ট ইয়ান আলবার্টকে। ইয়ান ফুটবল নয়। সে লড়াই করবে অবশ্যই। প্রাসাদের সবথেকে উঁচু সম্মুখমুখী বারান্দায় দাঁড়িয়ে রাজমাতা আনাস্তাসিয়া এবং নৌবাহিনীর প্রধান। জনগণের উদ্গ্রীব চাউনির বিপরীতে আনাস্তাসিয়া কিছু বলতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তেই তার পিছনে বারান্দার দরজার দুটো পাশ খুলে যায়। শোনা যায় প্রধান সেনাপতির স্বর, যে উচ্চস্বরে কাউন্টের আগমনের এলান করছে। আনাস্তাসিয়া এবং ম্যাথিউ দুজনই চমকে পিছনে ফিরে তাকায়। তাদের কারো ইলমে এই ব্যাপারটা ছিল না যে ইয়ান এরকম একটা কাজ তাদের না জানিয়ে করতে পারে। আনাস্তাসিয়া বারান্দার মধ্যবর্তী জায়গাটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে পাশে সরে যায়। প্রজাদের আগ্রহী দৃষ্টি তখন বারান্দার পানে। ধীর কদমে রাজকীয় পোশাক পরিহিত সুঠাম দেহের এক পুরুষকে এগিয়ে আসতে দেখেই তাদের চোখ চিকচিক করে উঠে। ভালো করে দেখতে ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কাউন্টকে। ইয়ান বারান্দার রেলিংয়ের কার্নিশ ঘেঁষে ঠিক মধ্যবর্তী জায়গাটায় এসে স্থির ভঙ্গিতে দাঁড়ায়। আশেপাশে কারো পানে না তাকিয়ে উচ্চ গলায় বলে উঠে, আমি কাউন্ট ইয়ান আলবার্ট। কাউন্ট রিকার্ডো আলবার্টের পুত্র। এত বছর ধরে লোকচক্ষু এড়িয়ে চলা ব্যক্তি। দেখে নিন আমাকে। কারো মনে কোনো সন্দেহ আছে? উহু। কারো মনে কোনো সন্দেহ নেই। ইয়ানের সবুজ নক্ষত্রের মতো চোখ জোড়াই তার রিকার্ডো আলবার্টের পুত্র হওয়ার সবথেকে বড় প্রমাণ। তাছাড়া রাজমাতা আনাস্তাসিয়ার মতো হুবহু সোনালী চুলের এই যুবককে দেখে কারো সন্দেহ করার সাধ্য নেই যে এটা ইয়ান আলবার্ট নয়। এত বছর পর এই প্রথম নিজেদের কাউন্টকে দেখে যেন উৎসুক জনতা কিছুটা খুশি হলো। তারা একত্রিত হয়ে কাউন্টের নাম ধরে দীর্ঘায়ু কামনা করে মিলিত ধ্বনিতে চারিপাশ মুখরিত করে তুলে। ইয়ান বোধহয় কিছুটা স্বস্তি পেল। মনে মনে সে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল যে প্রজারা তাকে আদৌ মেনে নিবে কিনা। তবে প্রজাদের প্রতিক্রিয়া যেন তার সেই দ্বিধা মিটিয়ে দিল। ইয়ান এবার এক হাতের ইশারায় সবাইকে চুপ করিয়ে বলে, প্রিন্সেস নাওমিকে নিয়ে একটা অবান্তর গুঞ্জন ছড়ানো হয়েছিল আপনাদের মাঝে। আপনারা বিভ্রান্ত হয়ে প্রাসাদ প্রাঙ্গণে এসেছিলেন। রাজমাতা আপনাদের সার্বিক পরিস্থিতিতে জানিয়ে আজকের এই দিনে এসে এখানে উপস্থিত হতে বলেছিল। আপনারা উপস্থিত হয়েছেন। এবার আপনাদের মনের প্রশ্ন দূর করার পালা। ইয়ানের কথাটুকু সমাপ্ত হতেই একটা রাজকীয় গাউন গায়ে জড়ানো প্রিন্সেস নাওমি এসে তার পাশে উপস্থিত হয়। প্রজারা প্রিন্সেসকে দেখতেই যেন নিজেদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যায়। তাদের ভ্রান্ত ধারণা ভেঙে যায়। দু একজন উচ্চস্বরে নিজেদের অসভ্যের ন্যায় আচরণের জন্য ক্ষমা চায়। নাওমির পায়ের আঘাত সম্পর্কে ইয়ান অবগত হয়েছে ইতিমধ্যে। তাই সে নাওমিকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে চায় না। প্রজাদের দ্রুত বিদায় করতে বলে উঠে।
আপনাদের সকল ভুল ধারণা দূর হয়ে থাকলে সকলে নিজেদের ঘরে ফিরে যান। আপনাদের বিশ্বাসটা আমার উপর রাখবেন এখন থেকে। যার তার কথা শুনে গুজবের প্ররোচনায় পড়ে আর যেন প্রাসাদে না আসে কেউ। ইয়ানের শেষ বাক্যটা কিছুটা সতর্কবার্তা স্বরূপ সকলে আমলে নিল। সৈন্যরা সকল প্রজাদের প্রস্থানের সুযোগ করে দিল। ইয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে প্রজাদের সেই প্রস্থান। অতঃপর ক্লান্ত নাওমির মুখপানে তাকায়। গলার কাটা দাগটা ঢাকতে গলায় বাঁধা রুমালটা তার চোখ এড়ায় না। সে এক হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ক্লান্ত লাগছে তোকে? কক্ষে ফিরে একটু আরাম কর। সুস্থ হতে হবে দ্রুত। নাওমি সামান্য হেসে নিজের বাবার কাছে এগিয়ে যায়। ম্যাথিউ মেয়েকে সঙ্গে নিয়ে প্রস্থান করতেই আনাস্তাসিয়া এসে ইয়ানের পাশে দাঁড়ায়। দুহাতে রেলিং ধরে রাখা ইয়ানের দৃষ্টি শূন্যে। আনাস্তাসিয়া কিছুটা চাপা ক্রোধ নিয়ে বলে, এভাবে কাউকে কিছু না জানিয়ে প্রজাদের মুখোমুখি হওয়ার মানে কি? ইয়ান স্বাভাবিক স্বরে জবাব দেয়, আর কতকাল কাপুরুষ হয়ে থাকব? আনাস্তাসিয়া বিস্মিত স্বরে বলে, তোমাকে আড়ালে রাখার পিছনে একমাত্র কারণ হচ্ছে তোমার নিরাপদ নিশ্চিত করা। ইয়ান এবার সরাসরি আনাস্তাসিয়ার পানে তাকিয়ে বলে, এটা কাপুরুষতার লক্ষণই, মা। বিপদ হতে পারে বলে কি এখন আমার আজীবন কামরায় তালাবদ্ধ হয়ে বসে থাকা উচিত? বোঝার চেষ্টা করো, আমি একজন কাউন্ট। বিপদকে সঙ্গে নিয়ে চলাই আমার জীবনের অংশ। আমি বিপদ থেকে যত দূরে ভাগব, বিপদ ততই আমাকে তাড়া করে বেড়াবে। কিন্তু এটা কোনো সমাধান নয়। যাই হয়ে যাক, সেটা মোকাবেলা করাটাই একমাত্র সমাধান। আনাস্তাসিয়া কিছু বলতে নিয়েও আর বলে না। আজকাল নিজের উপদেশ কিংবা মন্তব্য জানানোটা তার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। ছেলে তার বড় বড় সিদ্ধান্ত একাই নিতে শুরু করেছে। যেটা খুব একটা ভুল নয়। কাউন্ট হিসেবে একান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার ইয়ানের আছে। উল্টো কাউন্টের সিদ্ধান্তে বাগড়া দেওয়াটা একটা অশোভনীয় ব্যাপার বলে মনে হয় আনাস্তাসিয়ার। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয়, তার এই হুট করে বড় হয়ে যাওয়া ছেলেটাকে এখন সমস্তটা একা বুঝে নিতে দেওয়ার সময় এসেছে। রাজমাতা হিসেবে নিজের দায়িত্বের বাহিরে তিনি আর ইয়ানের কোন সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না। কেবল নিজের ছেলেকে দূর হতে সকল বিপদ থেকে রক্ষা করে যাবেন। ব্যাস, এইটুকুই। এত প্রজাদের ভিড়ে ক্লাডিয়াসও দাঁড়িয়েছিল। দূর হতেই সে দেখেছে প্রিন্সেস নাওমির শান্ত, নিশ্চুপ মুখটা। নাওমির গলার কাছে বাঁধা রুমালটা তার নজর এড়ায়নি। প্রিন্সেস সাধারণত কখনো গলায় এরকম কিছু বাঁধে না। তবে আজ কেন? কোনো আঘাতের চিহ্ন আড়াল করতে। ক্লাডিয়াসের ইচ্ছে হলো আটককৃত ওই অসভ্য দুটোকে ধরে জ্যান্ত পুঁতে দিতে। তবে কারাগারে ওই দুই অপহরণকারীর সঙ্গে কাউন্ট ব্যতীত কারো সাক্ষাতের অনুমতি নেই। যদি একবার এই অসভ্য দুটোকে নিজের হাতের নাগালে পেত ক্লাডিয়াস, তবে তাদের হালাত দেখার মতো রাখত না সে। প্রজারা ইতিমধ্যে সবাই প্রস্থান করে ফেলেছে। ক্লাডিয়াসও প্রস্থানের জন্য পা বাড়াতে নেয়। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে জোসেফ এগিয়ে আসে ঝড়ের গতিতে। বলিষ্ঠ হাতে ছেলের এক বাহু চেপে ধরে নিজের সঙ্গে অশ্বশালার দিকে নিয়ে যায়। পিতার এরকম আগমনের কারণ ক্লাডিয়াস আন্দাজ করতে পারে। প্রধান সেনাপতি যা বলে, তা অক্ষরে অক্ষরে পালন করে। আজও নিশ্চয়ই তার ব্যতিক্রম করেনি। অশ্বশালার এক কোণে নিরিবিলি একটা জায়গায় এনে ছেলের হাত ছেড়ে দিয়ে জোসেফ ধমকে উঠে। আদেশ অমান্য করে তীর কেন ছুঁড়েছিলে তুমি? ক্লাডিয়াস সোজাসাপটা উত্তর দেয়, অপহরণকারীকে জখম করতে। জোসেফ দাঁতে দাঁত চেপে বলে, অপহরণকারীর সঙ্গে ওই ঘোড়ায় প্রিন্সেসও ছিল। তোমার নিশানা যদি ভুল হতো বেকুব ছেলে। তীরটা যদি প্রিন্সেসের গায়ে লাগত। ক্লাডিয়াস আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দেয়, কখনো না। আমার তরফ থেকে কখনো প্রিন্সেসের কোনো ক্ষতি হবে না। এই নিশ্চয়তা স্বয়ং আমি দিচ্ছি। ছেলের কথার ধরন জোসেফের পছন্দ হলো না। সে রেগে গিয়ে বলল, তুমি নিশ্চয়তা দেওয়ার কে? কি ভাবছো নিজেকে? প্রিন্সেসকে নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। উনাকে নিয়ে ভাবার জন্য অনেক মানুষ আছেন। তারা উনার ভালোটা সবথেকে বেশি বুঝবেন। তুমি নিজের কথা ভাবো। মরার জন্য উঠে পড়ে লেগেছ মনে হচ্ছে। ক্লাডিয়াস এবার কিছুটা উত্তেজিত হয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, তোমাদের কেন মনে হয় আমি আশেপাশে থাকলে প্রিন্সেসের ক্ষতি হবে? কেন আমাকে ভরসা করো না কেউ? আমি কি খুব অলক্ষণে? জোসেফ ছেলেকে দেখে কিছু বল। অতঃপর বলে উঠে, তুমি প্রিন্সেসের আশেপাশে থাকলে প্রিন্সেসের কোনো ক্ষতি হোক কিংবা না হোক, তবে তোমার ক্ষতি নিশ্চিত।
বামন হয়ে চাঁদের দিকে চোখ তুলে তাকিয়েছ। এই দুঃসাহসই তোমার গর্দান যাওয়ার জন্য যথেষ্ট হবে। আমি নিজের সীমা সম্পর্কে অবগত, বাবা। সীমা ভেঙে কখনো উনাকে চাইব না। দূর থেকে যতটুকু ভালোবাসছি সেটা একান্তই নিজের শান্তির জন্য। এইটুকু শান্তি আমার থাকুক। বাধা দিও না আমাকে। জোসেফ কিছু বলার পূর্বেই ক্লাডিয়াস সেখান থেকে প্রস্থান করে। জোসেফ হতাশ ভঙ্গিতে তাকিয়ে রয়। তার সন্তান কি করে একটা গাধার বাচ্চা হলো এটাই তার মাথায় ঢুকছে না। আরে, নিজের ভালো তো পাগলেও বুঝে। তাহলে তার ছেলে কেন ছাগলের মতো আচরণ করছে? পুষ্টিকর খাওয়া দাওয়ার কারণে শরীরের দুর্বলতা কিছুটা কমেছে জেইলানের। তবে পিঠ এবং দুপায়ে চাবুকের আঘাতের ব্যথাটা এখনো কমেনি তার। মনে হচ্ছে চাবুকের আঘাতে মাংসপেশি সম্পূর্ণ পচে গিয়েছে। যদিও চিকিৎসকরা ব্যথা নিরাময়ের ওষুধ দিয়ে চলেছে, তবে তা কার্যকর হতে কিছুটা হলেও সময় লাগবে। জেইলান একপাশ ফিরে চিকিৎসালয়ের বিছানাটায় শুয়ে আছে। চিকিৎসকরা নিজেদের মতো কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে কোনো কথাই বলছে না জেইলান। বিকেলের দিকে একবার সে একজন চিকিৎসকের কাছে জানতে চেয়েছিল প্রিন্সেস সম্বন্ধে। তবে নিজের প্রশ্নের পিঠে কোনো জবাব না পেয়ে অপমানিত বোধ করেছে সে। এই চিকিৎসকগুলোকে অসহ্যকর লাগছে তার। চিন্তায় ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে সে। কে জানে ভাইজান কোথায় আছে? জেইলানের আকাশ কুসুম ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হয়। জেইলান পিছু ফিরে দেখার প্রয়োজন বোধ করে না কে এসেছে। তবে সেটের পায়ে এইমাত্র কক্ষে প্রবেশ করা ব্যক্তির উপস্থিতির কারণে সকল চিকিৎসক কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ইয়ান তার দিকে পিঠ করে শুয়ে থাকা জেইলানকে লক্ষ্য করে কিছুক্ষণ। অতঃপর এগিয়ে গিয়ে সরাসরি জেইলানের সামনে দাঁড়ায়। জেইলান চোখ তুলে তাকায় না তবুও। তাই ইয়ান নিজেই নীরবতা ভেঙে বলে, নাওমিকে ফিরিয়ে এনেছি। আমার বোন এখন নিজের প্রাসাদেই আছে। সঙ্গে তোমার 2 সহযোগীকেও ধরে আনা হয়েছে। সহযোগীর কথা শুনতাই জেইলান চকিতে ইয়ানের পানে তাকায়। 2 সহযোগী মানে? আব্দুল এবং ভাইজান দুজনই আটক হয়েছেন। জেইলানকে কিছুটা উত্তেজিত দেখালো। সে দ্রুত উঠে বসার চেষ্টা করে। জেইলানের সোজা হয়ে উঠতে অসুবিধা হওয়া দেখে ইয়ান এক মুহূর্তের জন্য এগিয়ে যেতে নেয় সাহায্যের উদ্দেশ্যে। তবে পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিয়ে কঠোর ভঙ্গিতে দাঁড়িয়ে রয়। জেইলান নিজেই উঠে বসে বলে, কি করেছো ওদের সঙ্গে? কোথায় রেখেছো ওদের? ইয়ান জবাব দেয়, কারাগারে আছে। এখনো কিছু করিনি। শীঘ্রই করব। চিন্তা করো না। ওদের পরিণতি দেখার সুযোগ পাবে তুমি। জেইলান বুঝতে পারে ইয়ান কিংবা কেউ বোধহয় বেহজাদের আসল পরিচয় সম্পর্কে অবগত নয়। বেহজাদ এবং আব্দুলকে শুধুমাত্র তার সহযোগী হিসেবে ভাবছে ইয়ান। এটাই সুযোগ। নিজের ভাইকে বাঁচানোর জন্য আরেকটু ছলনা করতে কোনো দোষ নেই। তাই জেইলান কিছুটা ধাতস্থ হয়ে ইয়ানকে বলে, তোমাকে মারার এবং তোমার বোনকে অপহরণ করার সম্পূর্ণ পরিকল্পনা আমার ছিল। তোমার বোনকে আঘাতও কেবল আমি করেছি। ওই দুজন কেবল হুকুমের দাস। আমি ওদের হুমকি দিয়ে নিজের হুকুম পালনে বাধ্য করেছিলাম। ওদের কোনো দোষ নেই। ওদের ফেরত যেতে দাও তুরস্কে। ওদের পরিবার অপেক্ষা করছে ওদের জন্য। ইয়ান কঠিন স্বরে বলে, এসব তোমার আগে ভাবা উচিত ছিল। ওদের তুমি হুমকি দিয়েছ নাকি না সেটা দেখা আমার বিষয় নয়। আমার কাজ কেবল অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। যেটা আমি অবশ্যই করব। কেউ বাধা দিতে পারবে না। নিজের কথা শেষ করেই ইয়ান প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ায়। জেইলানকে অস্থির দেখায়। কি করবে সে? নিজের ভাইকে কিভাবে বাঁচানো যায়? ইয়ান কিছু কদম এগিয়ে যেতেই নিজের বাম হাতে টান অনুভব করে। সে আপন জায়গায় স্থির হয়। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকায়। জেইলান উঠে এসে তার হাত চেপে ধরেছে। চোখে মুখে কাতর তার ছাপ। ইয়ান নির্বিকার রয়। না কিছু বলে, না নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। জেইলান উপায় না পেয়ে নিজের অহংকার বিসর্জন দেয়। দুহাতে ইয়ানের হাত ধরে রেখেই ধপ করে তার সামনে বসে পড়ে। মাথা নত করে অনুনয় করে, দয়া করো। ওদের যেতে দাও। আমার শাস্তির ভাগ একান্তই আমার। শাস্তি সম্পূর্ণটা মাথা পেতে নিব আমি। তবে নিজের কারণে নিরীহ সৈন্যদের প্রাণঘাতী আমি মেনে নিব না। ওদের পরিবার আছে, পিছুটান আছে। নিজ রাজ্যে ফিরে যেতে দাও ওদের। আমাকে নিঃসংকোচে মেরে ফেলতে পারো। আমি সকল পিছুটান ছিন্ন করে এখানে এসেছি। ইয়ান দেখে নিজের গরিমা ভেঙে অনুনয় করা জেইলানকে। সে এখনো নির্বিকার। জেইলান বলতে থাকে,
ওদের যেতে দাও, অ্যান্ড্রু। ওদের দোষ নেই। ছেড়ে দাও ওদের। কথাগুলো বলতে বলতে জেইলানের কণ্ঠস্বর কাঁপে। চোখ দিয়েও বোধহয় এক দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ইয়ান এবার নিজের হাতটা ছাড়িয়ে নেয় জেইলানের হাত থেকে। অতঃপর নিজের এক হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে জেইলানের চিবুক ছুঁয়ে তাকে উঠে দাঁড়াতে বাধ্য করে। জেইলান টলতে টলতে সোজা হয়ে উঠে দাঁড়ায়। তার দৃষ্টি এখনো নত। ইয়ান লক্ষ্য করে জেইলান নীরবে কাঁদছে। বড় বড় চোখ দুটো কার্নিশ ঘেঁষে টুপোটুপ করে জল পড়ছে। ঠোঁট এবং নাকের পাতাও মৃদু কাঁপছে। ইয়ান তন্ময় হয়ে দেখে তাকে। অতঃপর সম্মোহনী স্বরে ডাকে, মাহসা। জেইলান চোখ তুলে তাকায়। যেন সত্যি সত্যিই সে মাহসা। ইয়ান কিছু পল পরখ করে নিখুঁত মুখখানা। চিবুক ছেড়ে তার হাত গিয়ে ছুঁয়ে দেয় জেইলানের গাল। বৃদ্ধাঙ্গুলটা আলতো করে মুছে দেয় গাল গড়িয়ে নেমে আসা অশ্রুকণাকে। হুট করে ইয়ানের মনে পড়ে যায় জেইলানের প্রতারণার কথা। তার দৃষ্টির নমনীয়তা উবে যায় মুহূর্তেই। গাল ছুঁয়ে রাখা হাতটা ধীরে ধীরে নিচে নেমে জেইলানের গলা চেপে ধরে। কঠিন স্বরে বলে, বারবার ছলনা করে জিততে পারবে না তুমি। তোমার এই মুখটা, এটা কেবল একটা ছলনা জাল। আমি কখনো এই ফাঁদে পা দিব না। কথাগুলো শেষ করেই ইয়ান হনহনিয়ে বেরিয়ে যায়। জেইলানের দৃষ্টিতে হতাশা। এই কাউন্টকে কাবু করতেও সে ব্যর্থ হলো। এখন কি করবে সে? কাকে কাবু করে নিজের ভাইকে মুক্তি দিবে সে? নাওমির ফিরে আসার খবর পেতেই প্রাসাদে ছুটে এসেছে ক্যামেলিয়া। আরনও এসেছে তার সঙ্গে। নাওমিকে পাওয়া যাওয়ার খুশি মনে কাজ করলেও মুখটা থমথমে দেখাচ্ছে তার। ক্যামেলিয়া আপাতত নাওমির মাথায় গাঁটটা মেরে তাকে শাসাতে ব্যস্ত। বড় বোন হিসেবে শাসনের সুরে বলছে, আর কখনো একা একা যাবি প্রাসাদের বাহিরে? হ্যাঁ, তোকে উচিত কামরাবন্দি করে রাখা। আমাদের আত্মার পানি শুকিয়ে গিয়েছিল। দেখি, গলায় কি ব্যথা পেয়েছিস? আর কোথাও লেগেছে তোর? নাওমি ক্লান্ত গলায় বলে, কিচ্ছু হয়নি। ঠিক আছি আমি। এখন যাই। কক্ষে উপস্থিত সকলেই টের পায় নাওমির ক্লান্তি। আরন ক্যামেলিয়াকে বলে, প্রিন্সেস এখন একটু বিশ্রাম করুক। পরে উনার সঙ্গে কথা বলো তুমি। আমাদের সবারই উচিত এখন একটু উনাকে একা ছেড়ে দেওয়া। কক্ষে উপস্থিত সবাই সম্মতি প্রকাশ করে একে একে বেরিয়ে যায় কক্ষ থেকে। কেবল রয়ে যায় ইয়ান। নাওমি ভাইকে দেখে অনর আপন জায়গায় দাঁড়িয়ে রয়। ইয়ান এগিয়ে এসে পালঙ্কের একপাশে বসে। হাত দিয়ে নাওমিকেও ইশারা করে বসার জন্য। নাওমি মাথা নত করে চুপচাপ ভাইয়ের পাশে এসে বসে। ইয়ান নাওমির মুখপানে তাকিয়ে বলে উঠে, জানি তুই ক্লান্ত, তোর বিশ্রাম দরকার। কিন্তু এই মুহূর্তেই তোর সঙ্গে আমার কথা বলা জরুরি। আমাকে শুরু থেকে সব খুলে বল নাওমি। যেদিন তুই অপহরণ হয়েছিলি সেদিন থেকে শুরু করে আজ উদ্ধার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোর সঙ্গে যা যা হয়েছে সব বল আমাকে। আমি সব জানতে চাই। নাওমি জানে ভাইকে এই মুহূর্তে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই সে শুরু থেকে সব খুলে বলতে শুরু করে। কিভাবে সে ইয়ানের পিছু নিয়েছিল, কিভাবে সে ট্রান্সেলভেনিয়াতে হারিয়ে যায়, কিভাবে বেহজাদ নামক এক যুবক তাকে অপহরণ করে। সঙ্গে জানায় বেহজাদের দুই সহযোগী আব্দুল এবং জেইলানের সম্পর্কেও। তবে বেহজাদের সঙ্গে নিজের ব্যক্তিগত কিছু মুহূর্ত সম্পর্কে সে আর খোলাসা করে না। ওসব লুকনো কথা একান্তই নিজ পর্যন্ত সীমাবদ্ধ রাখে সে। ইয়ান শুনে সবটা। কিভাবে জেইলান নাওমির উপর জুলুম করেছে সেই বর্ণনাও সে শুনে। তার দৃষ্টি নত হয়ে আসে। হাতের মুষ্টিও বদ্ধ হয় শক্ত ভঙ্গিতে। নাওমি পুরো ঘটনার বিবরণের ইতি টেনে শান্ত হয়ে বসে। ইয়ান আশা করেছিল নাওমি জানতে চাইবে অপহরণকারীদের আসল পরিচয়। কিন্তু নাওমি কোনো প্রশ্ন না করাই, সেও জেইলানের রাজকুমারী হওয়ার সত্যটা চেপে যায়। চুপচাপ উঠে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। প্রশস্ত করিডোর ধরে অন্যমনস্ক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে ক্যামেলিয়া। গভীর কোনো ভাবনায় বিভোর সে। ওরেল রদ্রিগেজের বলা কথাগুলো তাকে খুব ভাবাচ্ছে। একদিকে নিজের পিতার অভিশাপ থেকে মুক্ত হওয়ার বাসনা, অপরদিকে সম্পূর্ণ নেকড়ে পালের নিশ্চিত মৃত্যুর পন্থা। কি করবে সে? আরনের ইচ্ছা পূরণে সম্মতি জানানো উচিত তার, নাকি স্বার্থপরের মতো বাবাকে অনুরোধ করবে এই নরক জীবনটা অনন্তকালের জন্য বয়ে বেড়াতে? নিজের বাবার ইচ্ছে পূরণে নিজের জীবন উৎসর্গ করতে কখনো দ্বিধা করবে না ক্যামেলিয়া। কিন্তু বাকি নেকড়ে পাল, তারা কি আদৌ রাজি হবে নিজেদের এই নেকড়ে মানব জীবনের রীতি টানতে? দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত ক্যামেলিয়ার চোখের কোণে পানি এসে জমে।
সে দুহাতে নিজের মুখ ঢেকে নিজেকে সামলানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে করিডোরের বাঁক ঘুরতে নিয়ে কারো সঙ্গে ধাক্কা খায় সে। নেকড়ে শক্তির অধিকারী ক্যামেলিয়ার কিছু হয় না। তবে তার সঙ্গে ধাক্কা লাগা ব্যক্তিটা আহ বলে আর্তনাদ করে উঠে। ক্যামেলিয়া মুখ থেকে হাত সরিয়ে সামনের ব্যক্তির পানে তাকায়। আর্তনাদ করা ব্যক্তিটাও রাগ ঝাড়তে ক্যামেলিয়ার মুখপানে তাকাতেই চুপ হয়ে যায়। ক্যামেলিয়া দৃষ্টি ফিরিয়ে নে, কোনোটু শব্দ না করে দ্রুত পালিয়ে যায় প্রধান সেনাপতির সামনে থেকে। কেভ কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ক্যামেলিয়ার যাওয়ার পানে। ক্যামেলিয়ার মুখের কান্না আবহটা তার দৃষ্টি এড়ায়নি। এটাই মূলত তার অবাক হওয়ার কারণ। নেকড়ে কন্যা কি কান্না করছিল? কিন্তু কি কারণে? উনার আবার কিসের দুঃখ? কেভ খুব একটা তোয়াক্কা করে না। সে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যায়। তখন মোটামুটি গভীর রাত। বেশ অনেকক্ষণ বিশ্রাম নিয়ে নিজের কক্ষ থেকে বের হয়েছে নাওমি। তবে সঙ্গে সঙ্গে দরজার প্রহরীদের প্রশ্নের সম্মুখীন হয় সে। একজন প্রহরী বলে উঠে, প্রিন্সেস, কোথায় যাচ্ছেন আপনি? নাওমি ভ্রু কুঁচকে বলে, তোমরা আমাকে প্রশ্ন করছো, তোমাদের জবাবদিহি করতে বাধ্য আমি। প্রহরী কাটকাট বলে, ক্ষমা করবেন প্রিন্সেস, কিন্তু কাউন্ট এবং রাজমাতার আদেশ, আপনাকে একা ছাড়তে নিষেধ করা হয়েছে। নাওমি বুঝতে পারে নিজের পরিবারের চিন্তাটা অযৌক্তিক নয়। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, প্রাসাদের বাহিরে যাচ্ছি না, নিচে চিকিৎসালয়ে যাব একটু। নজর রাখতে চাইলে তোমাদের মধ্যে থেকে একজন আমার সঙ্গে চলতে পারো। প্রহরীরা এই প্রস্তাবে রাজি হয়। একজন নাওমির পিছু পিছু চিকিৎসালয় পর্যন্ত আসে। ভেতরে প্রবেশের পূর্বে নাওমি প্রহরীকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানেই অপেক্ষা করো। জেইলান জেগেই ছিল। হুট করে দরজা খোলার শব্দে সে মাথা ঘুরিয়ে তাকায়। প্রিন্সেস নাওমি কক্ষে প্রবেশ করেই সবার আগে জেইলানের পানে তাকায়। অতঃপর কিছুটা গম্ভীর স্বরে উপস্থিত চিকিৎসকদের আদেশ দেয়, আমাদের একান্তে ছেড়ে দেওয়া হোক। প্রিন্সেসের আদেশ মেনে সকলে মুহূর্তেই কক্ষ থেকে বেরিয়ে যায়। জেইলান মৃদু হেসে বলে, ফিরতে পেরেছ অবশেষে। নাওমি কয়েক কদম এগিয়ে এসে জেইলানের শিয়রে দাঁড়িয়ে বলে, ভালোই শাস্তি পেয়েছ দেখছি। কারাগারে বন্দি সময়টা কেমন কেটেছে তোমার? আমার উপর করা জুলুমের কিছুটা হলেও টের পেয়েছ? জেইলান কিছু বলে না। নাওমি নিজেই বলে উঠে, মাহসা হয়ে আমার ভাইয়ের জীবনে এসেছিলে। বকার মতো তখন ভেবে বসেছিলাম ভাইয়ের সঙ্গে বোধহয় তোমার কিছু একটা হবে। ঈশ্বর আমার ওই ভুল চাওয়াটা যেন কখনো সত্যি না করে, সেই প্রার্থনাই করছি। জেইলান সোজা হয়ে বসে বলে উঠে, নিশ্চিন্তে থাকো, তোমার ভাইয়ের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমার চিন্তা কেবল আমার ভাইজানকে নিয়ে। সম্ভব হলে আমার সাহায্য করো। ভাইজান এবং আব্দুলকে তোমার ভাই কারাগারে বন্দি করে রেখেছে। কাউন্ট ইয়ান আলবার্ট এখনো জানে না উনি আমার ভাইজান। জানলে সবার আগে উনার গর্দান নিবেন, আমার উপর শোধ তুলতে। তোমার সঙ্গে হওয়া সকল অন্যায় অত্যাচার আমি করেছি। ভাইজান উল্টো তোমার ক্ষতে মলম লাগিয়েছে। আব্দুল ও 3 বেলা তোমার জন্য আহার তৈরি করেছে। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকলে উনাদের এই বিপদ থেকে উদ্ধার করো। পালাতে সাহায্য করো উনাদের। আমি আমার এক ভাই হারিয়েছি তোমার ভাইয়ের কারণে। যদি সামান্য অনুতপ্ত হয়ে থাকো, তাহলে বেহজাদ ভাইজানের জীবন বাঁচিয়ে দাও। নাওমি সবটা শুনে নীরবে। জেইলানের কথা শেষ হতেই দরজার ওপারে কাউন্ট ইয়ান আলবার্ট এসে উপস্থিত হয়। কক্ষের বাহিরে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা প্রহরীকে দেখেই সে বুঝতে পারে নাওমি ভেতরে আছে। ইয়ানো চিকিৎসালয়ে প্রবেশের জন্য পা বাড়াতেই কামরার ভেতর থেকে নাওমির কণ্ঠ শুনতে পায়, আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই। আমার ভাইকে মিথ্যা দায়ে অভিযুক্ত করা বন্ধ করো। তোমার ভাইজানের মৃত্যুর পিছনে আমাদের পরিবারের কোনো হাত নেই। জেইলান কিছুটা রেগে বলে, এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে যে তোমার ভাই নির্দোষ। নাওমি শান্ত গলায় বলে, একই প্রশ্ন তো আমিও পাল্টা তোমাকে করতে পারি। আমার ভাইই যে তোমার ভাইয়ের খুনি, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোন প্রমাণের ভিত্তিতে তুমি আমাদের পরিবারকে ক্রমাগত অপবাদ দিয়ে যাচ্ছ? জেইলান রাগের মাথায় বলে উঠে, সমুদ্র অভিযানে বেরিয়েছিলেন ভাইজান। তোমাদের সীমান্তে জাহাজ আসতেই তোমার ভাই এবং তার সৈন্যরা সেই জাহাজে হামলা চালায়। কেবল ভাইজানকে খুন করেই ক্ষান্ত হয়নি। জাহাজে থাকা আমাদের পতাকাকে হটিয়ে তোমার রাজ্যের পতাকাও উত্তোলন করা হয়।
এই সম্পূর্ণ ঘটনার সাক্ষী হল কেরেম। সে নিজ চোখে তোমার ভাই কাউন্ট ইয়ান আলবার্টকে দেখেছে আমার ভাইজানকে খুন করতে। ইয়ানের সঙ্গে তোমার পিতাও জাহাজে উপস্থিত ছিল। নৌবাহিনীর প্রধান না তোমার পিতা? নাওমিকে এবারও শান্ত দেখালো। সে প্রশ্ন করে, কেরেম, তোমার ভাষ্যমতে যদি আমার ভাই এবং পিতা খুনি হয় তাহলে তারা কেরেমকে হত্যা করেনি কেন? সাক্ষী জীবিত রেখে তাদের কি লাভ? কেরেম লুকিয়েছিল সম্পূর্ণ ঘটনাও নিজের চোখে দেখে। অতঃপর তোমার ভাই এবং পিতা কেরেমকে লক্ষ্য করার আগেই সে জাহাজ থেকে ঝাঁপিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফিরে। দরজার ওপারে দাঁড়িয়ে আরিপাতা ইয়ান শুনে সবটা। নাওমিকে আবার প্রশ্ন করতে শোনা যায়, কেরেম যদি সচক্ষে ভাইকে দেখে থাকে তাহলে ওর তো কাউন্ট ইয়ান আলবার্টকে চেনার কথা। ও তোমাকে ভাইয়ের মুখ আদলের বিবরণ দেয়নি। ভাই দেখতে কেমন তোমাকে জানায়নি? আমার ধারণা, জানায়নি। কারণ জানালে প্রথম সাক্ষাতেই তুমি ভাইকে চিনতে পারতে। এবার একবার নিজেকে প্রশ্ন করো জেইলান, কেরেম তোমাকে কেন আসল অপরাধীর মুখ বিবরণ দেয়নি? আমি বলছি, কারণ আমার ভাই খুনি না। ভাইকে কখনো কেউ দেখেনি। আজ প্রথম ভাই নিজে প্রজাদের মুখোমুখি হয়েছে। আমার ভাইয়ের উপর অপবাদ লাগানোর আগে নিজেকে প্রশ্ন করো তুমি। ভেবে দেখো অঙ্কের কোথায় গরমিল হচ্ছে। যেই কেরেমের কথাকে বিশ্বাস করে তুমি এখানে নিজের জীবন বাজি রেখে প্রতিশোধ নিতে এসেছো, সেই কেরেম আদৌ সত্যি বলেছিল তো? নাকি কাছের কেউই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? ইয়ান আর কিছু শোনার অপেক্ষায় থাকে না। সে নীরবে সেখান থেকে প্রস্থান করে। তার মস্তিষ্কের জটলাগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে। নাওমি তখন বলেছিল যে ডাকাতের হামলার শিকার হওয়ার সময় সে বেহজাদ এবং আব্দুলের সঙ্গে তাদের আরেকজন সহযোগীকে দেখেছিল। সহযোগীর নাম হলো কেরেম। নাওমির দেখা কেরেম এবং জেইলানের বলা কেরেম কি একই ব্যক্তি? দুজনেই যদি একই ব্যক্তি হয় তবে এই কেরেমকে খুঁজে বের করা এখন সবথেকে জরুরি কাজ। ইয়ান ভালোই বুঝতে পারছে যে একটা বিশাল ষড়যন্ত্রের শিকার হয়েছে সে। এই ষড়যন্ত্র যেই সাজিয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে দুই রাজ্যের মধ্যে একটা দাঙ্গা লাগানো। শুধুই কি এইটুকু? নাকি আরো কোনো ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়ে আছে এখানে? ক্যামেলিয়াকে রাজধানীতে রেখে বুখারেস্ট প্রাসাদে ফিরে এসেছে আরন। রাত তখন গভীর। আকাশে আজ চাঁদের দেখা নেই। প্রকৃতিতে ঠান্ডা আবহাওয়াটার প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। এই বুঝি বসন্ত এলো বলে? পরিবর্তন কেবল ঋতুর নয় বরং অনেকের জীবনেরও বোধহয় ঘটতে চলেছে। ওদিনের পর ওরেল রদ্রিগেজের আর দেখা পায়নি আরন। ক্যামেলিয়াকেও ইদানিং বেশ চুপচাপ দেখায়। আরন অবশ্য এত চিন্তিত নয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যতই কষ্ট অনুভব হোক না কেন সে এই জীবনটা বয়ে বেড়াবে। নিজের মেয়ের এবং বাকি নেকড়ে পালের সদস্যদের জীবনের বিনিময়ে তার অভিশাপ মুক্তি চাই না। চলুক জীবন যেভাবে চলছে। অসুবিধা কোথায়? নিজের কক্ষে প্রবেশ করতেই আরন টের পেল বারান্দার খোলা দরজা দিয়ে শা শা করে বাতাস প্রবেশ করছে। কক্ষটাতেও মুহূর্তেই ঠান্ডা আবহাওয়া ছড়িয়ে পড়ে। আরন অবাক হয়। সে তো কেবল বাইরে থেকে এলো। এতক্ষণ তো গাছের একটা পাতাও নড়তে দেখেনি সে। হুট করে প্রকৃতি রূপ বদলালো কেন? আরন। বাতাসের সঙ্গে কক্ষে ভেসে বেড়ানো ডাক শুনে আরন উপলব্ধি করে প্রকৃতি নিজের রূপ বদলায়নি। বরং অনাকাঙ্ক্ষিত কারো আগমনে তার কামরার আবহাওয়াই রূপ বদলেছে। জাদুকর লোকটা তবে আজ নিজ থেকে এসেছে আরনের শিয়রে। তাহলে দেখা দিচ্ছে না কেন? লুকোচুরি খেলতে চাইছে। আরন দরজা ভেতর থেকে আটকে দিয়ে গম্ভীর স্বরে বলে, ভনিতা না করে সামনে এসো। ওরেল সঙ্গে সঙ্গে মনুষ্য অবয়বে আরনের সামনে হাজির হয়। আরন নির্বাক ভঙ্গিতে দেখে তাকে। ওরেল সরাসরি প্রশ্ন করে, কি সিদ্ধান্ত নিলে? আরনের ভ্রুদয়ের মাঝে ভাঁজ দেখা যায়। সে প্রশ্ন করে, তোমার খুব তাড়া মনে হচ্ছে। কি হয়েছে? তোমার আত্মা বুঝি মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে? ওরেলকে মৃদু হাসতে দেখা গেল। সে পাল্টা প্রশ্ন করে, কেন? তুমি বুঝি মুক্তি চাও না? নিজের ভালোবাসাবিহীন এই পৃথিবীতে আরো বাঁচতে চাও? আরন শক্ত মুখে জবাব দেয়, আমার ক্যামি আছে। ওর জন্য বাঁচব আমি। ওকে উৎসর্গ করে কোনো মুক্তি চাই না আমি। ওরেল খানিকটা তাচ্ছিল্য করে বলে, বোকা আরন। ওকে উৎসর্গ করতে কে বলেছে? তুমি কি আমার কথা ওদিন মন দিয়ে শোনোনি? মানে, তুমি তো বলেছ আমার সঙ্গে সম্পূর্ণ নেকড়ে পালের উৎসর্গ গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
কিন্তু ক্যামেলিয়া তোমাদের একজন নয়। ওপালের সদস্য নয়। আরন ক্রোধিত স্বরে বলে, কি যা তা বলছো? ক্যামি আমার মেয়ে। আলফা আরন রদ্রিগেজের মেয়ে। ওরেল ইঙ্গিতের সুরে বলে, ও কেবল তোমার মেয়ে নয়, ক্যামেলিয়া ক্যাথরিনেরও মেয়ে। ওর সত্তাটা সম্পূর্ণ নেকড়ের নয়। মনুষ্য রক্ত এবং বৈশিষ্ট্য আছে ওর মাঝে। ওর শরীরে বয়ে যাওয়া ক্যাথরিনের রক্ত ওকে সম্পূর্ণ তোমার পালের সদস্য হতে দেয়নি। এটা তুমিও ভালো করে জানো। ও নেকড়েদের সঙ্গে থেকেও সম্পূর্ণ নেকড়ে নয়। ও ফুটবল তোমাদের মতো শক্তিশালী নয়ও। এই সত্যটুকু আরনের অজানা নয়। সে ভালো করেই জানে তাদের মোকাবেলায় ক্যামেলিয়া যথেষ্ট ফুটবল। তাকে ভাবুক দেখায়। ওরেল এবার প্রশ্ন করে, ওকে উৎসর্গের বিনিময়ে মুক্তি চাও না বলেছ, কিন্তু নিজেকে এবং নিজের পালকে উৎসর্গ করতে পারবে ওর জন্য? নিজের মেয়ের জীবনের একমাত্র অভিশাপ মুছতে নিজেকে বলি দিতে পারবে তুমি? আরন কেমন হতভম্ব ভঙ্গিতে দেখছে ওরেলকে। তার মনে কি চলছে তা বুঝা দেয়। তার সিদ্ধান্তই বা কি হবে তাও অজানা। নিজ কক্ষের বারান্দার ডিভানে গা এলিয়ে দিয়ে বসে আছেন কাউন্ট ইয়ান আলবার্ট। অত্যন্ত ক্লান্ত অনুভব করছে সে। তবে ঘুমও পাচ্ছে না। বারান্দায় বসে থেকেও আজ স্বস্তি অনুভব করছে না সে। না আকাশে চাঁদ আছে, আর না প্রকৃতিতে দেহমন শীতলকারী বাতাস। কক্ষের ভেতর থেকে দরজায় করাঘাতের শব্দ ভেসে এলো। ইয়ান চোখ বুজে রেখেই উঁচু স্বরে বলে, এসো। দরজা খুলে যায়। কক্ষ পেরিয়ে বারান্দায় এসে উপস্থিত হয় এক ব্যক্তি। ইয়ান চোখ না মেলেই তার উদ্দেশ্যে বলে, সৈন্যদের কাজ বুঝিয়ে দিয়ে এসেছ? প্রধান সেনাপতি কেভ জবাব দেয়, জি, কাউন্ট। আশা করছি দ্রুততম সময়ে কেরেম নামক ওই অসভ্যকে ধরতে সক্ষম হব আমরা। এবার ট্রান্সেলভেনিয়া সহ গোটা রাজ্যে খোঁজ করার হুকুম দিয়েছি। ইয়ান বলে উঠে, দ্রুত এই ঝামেলা মেটাতে হবে কেভ। সফরের সময় ঘনিয়ে আসছে। আমি সফরে যাওয়ার পূর্বে রাজ্য স্থিতিশীল অবস্থায় রেখে যেতে চাই। কেভ এবার কিছুটা সাহস নিয়ে বলে, কৌতূহল মার্জনা করবেন কাউন্ট। কিন্তু 3জন অপরাধীকে তো ইতিমধ্যে আটক করা হয়েছে। তাদের শাস্তির ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? ইয়ান এবার চোখ মেলে তাকায়। নীরবে শূন্যে তাকিয়ে রয় সে। কাউন্টের নীরবতার প্রতি সম্মান রেখে কেভ আর কোনো প্রশ্ন করে না। বরং সে প্রস্থানের অনুমতি চাইতেন কাউন্ট ইয়ান তাকে পাশে বসার জন্য ইশারা করে। প্রধান সেনাপতি কিছুটা দ্বিধা নিয়ে কাউন্টের পাশে বসে। ইয়ান এবার নিঃস্বকালো আধারে চোখ স্থির রেখেই ক্যাবকে প্রশ্ন করে, আমার জায়গায় তুমি থাকলে মাহসাকে কি শাস্তি দিতে? কেভ সামান্য হেসে বলে, আমি আপনার জায়গায় নেই কাউন্ট। একজন কাউন্ট হিসেবে ওই হত্যা চেষ্টাকারীকে কি শাস্তি দেওয়া যায় সেই সম্পর্কে কল্পনাও করি না আমি। কারণ তাহলে আমার নিজেকে আপনার জায়গায় বসিয়ে ভাবতে হবে। ইয়ান বোধহয় এই বিশ্বস্ততায় কিছুটা খুশি হয়। সে আবার ভাবনায় হারিয়ে গিয়ে বলে উঠে, সব যেন হুট করেই বদলে গিয়েছে কেভ। নাওমি, ক্যামি এবং আমিও বোধ হয়। নাওমি ফেরার পর থেকে ও কোনো গভীর ভাবনায় ডুবে থাকছে দিনভর। ক্যামিকেও দেখতে কেমন উদাস দেখাচ্ছে। ওদের পাশাপাশি নিজেকেও বুঝতে পারছি না আমি। কেভ এবার আগ্রহ দমাতে না পেরে সুযোগ বুঝে বলে উঠে, প্রিন্সেস এতদিন বন্দিদশায় ছিল। প্রাসাদে ফিরে এলেও বোধহয় উনি এখনো ওই স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। তাই অন্যমনস্ক মনে হচ্ছে উনাকে। কিন্তু লুনা, উনার উদাস হওয়ার কোনো কারণ দেখছি না। ইয়ান হতাশ গলায় বলে, ও বোধহয় ওই লোককে আহার হিসেবে গ্রহণ করার স্মৃতি এখনো ভুলতে পারেনি। ক্যাভের ভ্রুদয়ের মধ্যে ভাঁজ দেখা যায়। সে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, লোককে আহার হিসেবে গ্রহণ করার স্মৃতি? দুঃখিত কাউন্ট, আমি বুঝতে পারছি না। ওহ, তুমি বোধহয় জানো না। কিছুদিন পূর্বে ক্যামি যখন আহত হয়েছিল না, তখন ওর সুস্থ হওয়ার জন্য মানুষের রক্ত, মাংস খাওয়া জরুরি ছিল। তো ওর জন্য তখন একটা লোককে তুলে আনা হয়েছিল। ওই লোকটাকে আহার হিসেবে গ্রহণ করার পর যদিও ও সুস্থ হয়েছে, কিন্তু অপরাধবোধ থেকে এখনো বের হতে পারছে না। কেভ কিছুটা বিস্মিত ভঙ্গিতে প্রশ্ন করে, আমি তো দেখেছিলাম একটা বাচ্চাকে উনার জন্য নিয়ে আসা হয়েছিল। ইয়ান এই পর্যায়ে বলে, হ্যাঁ, ক্রিয়াস নিয়ে এসেছিল। কিন্তু নেকড়ে সত্তার কারণে আমার বোনকে অমানুষ আখ্যা দেওয়া যায় না। বিবেকবোধ আছে ওর। ও বাচ্চাটাকে ছেড়ে দেয়। ওর গ্লানি কমাতে ওর পিতা এমন একজনকে তুলে আনে যে এভাবেই আত্মহত্যা করতে চলেছিল। তবুও ক্যামি ওই লোককে আহার হিসেবে গ্রহণ করতে রাজি হয় না।
সবার চাপে পড়ে বাধ্য হয়েও এই কাজটা করে। বারবার বলছিল কোনো মানুষের জীবন বিনিময়ে সুস্থতাও চায় না। এখনো এই গ্লানি বয়ে বেড়াচ্ছে বোধহয়ও। ইয়ানের কথার পিঠে ক্যাবকে বাখারা দেখালো। কি ভয়ানক একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। লুনাকে ভুল বুঝে সে নির্দয়ের মতো কত কথা শুনিয়েছিল। এত বড় একটা ভুল কিভাবে করল কে? লুনাকে তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা শোনানো মোটেও ঠিক হয়নি। ক্যাবকে অস্থির দেখায়। সে দ্রুত উঠে দাঁড়িয়ে অনুমতি চায়। কাউন্ট, একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল। আপনার অনুমতি থাকলে আমাকে এখন যেতে হবে। ইয়ান কিছুক্ষণ ক্যাবকে পরখ করে অনুমতি দেয়। তুমি যেতে পারো। প্রধান সেনাপতিকে এবার এক মুহূর্তও অপেক্ষা করে না। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে কাউন্টের কামরা থেকে। এখন কি করা উচিত তার? লুনার কাছে ক্ষমা চাইবে? লুনা আদৌ তাকে ক্ষমা করবে? অন্ধকার কারাগারে চোখ এবং হাত বাঁধা অবস্থায় বসে আছে বেহজাদ। তার অনুমান অনুযায়ী এখন রাত কিংবা ভোর হওয়ার কথা। মনে মনে প্রহর গুণে চলেছে সে। সেই সঙ্গে আন্দাজ করার চেষ্টা করছে জেইলান কোথায় থাকতে পারে। তার বোনকে আলাদা কোনো কারাগারে বন্দি করেছে কিনা কে জানে। হুট করে কারাগারের দরজা খোলার শব্দ হতেই বেহজাদ কিছুটা সতর্ক হয়। বুঝার চেষ্টা করে কে এসেছে। নীরবে কেউ একজন কারাগারের ভেতর প্রবেশ করে। মুহূর্তেই এই বিদ্ঘুটে গন্ধের কারাগারে যেন মধু, দারুচিনি এবং নাম না জানা কোনো ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। বেহজাদের ঠোঁটের কোণে বুঝিমিহি হাসি ফুটে উঠল। কোথাও না কোথাও সে নিশ্চিত ছিল এই ব্যক্তি তাকে দেখতে অবশ্যই আসবে। তার আন্দাজ তবে ভুল প্রমাণিত হয়নি। ছায়া মানবী বিড়ালের ন্যায় ধীর কদমে এগিয়ে এসে বেহজাদের সামনে এক হাঁটু গেড়ে বসে। অতঃপর এক হাত বাড়িয়ে বেহজাদের চোখে থাকা কাপড়ের বাঁধনটা খুলে দেয়। লম্বা সময় ধরে চোখ বাঁধা অবস্থায় থাকায় বেহজাদের চোখ মেলে তাকাতে কিছুটা সময় লাগলো। কিন্তু পিটপিট করে তাকাতেই সে দেখল এই অন্ধকার কারাগারে লণ্ঠন হাতে তার সামনে বসে থাকা এক অপরূপ সুন্দর রমণীকে। রেশমের কাপড়ের তৈরি হালকা ঘিয়া রঙা গাউনটা লণ্ঠনের আলোয় কেমন সোনালি আভা ধারণ করেছে। সোনালি চুলগুলোও সুন্দর করে বেনি করে কাঁধের একপাশে এনে রাখা হয়েছে। বেনির খাজে খাজে ছোট ছোট দু একটা জংলি ফুল গুজে রাখা। তবে এই চোখ ধাঁধানো সৌন্দর্যের ভিড়ে বেহজাদের চোখ গিয়ে আটকায় রমণীর গলায় বাঁধা রুমালের পানে। সে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই নাওমি বলে উঠে, পানি খাবে? নিজের অপহরণকারীকে কারাগারে দেখতে এসে কোনো মানুষ তাকে পানির কথা জিজ্ঞেস করতে পারে বলে ধারণা ছিল না বেহজাদের। তবে গরম মেজাজের প্রিন্সেসের এই নরম আচরণটা তাকে স্বস্তি দেয়। অর্থাৎ প্রিন্সেসকে সে কাবু করতে সক্ষম হয়েছে। এখন এই বোকা মেয়ের থেকে স্বার্থ হাসিল করা অত্যন্ত সহজ হয়ে যাবে। বেহজাদ সামান্য মাথা নেড়ে হ্যাঁ বলতেই নাওমি হাতের লণ্ঠনটা জমিনে রেখে উঠে গিয়ে কারাগারের এক কোণে থাকা মাটির কলসি হতে একটা কাঁসার গ্লাসে করে পানি ঢেলে নিয়ে আসে। পানির গ্লাস হাতে বেহজাদের সামনে বসে নাওমি নিজেই বেহজাদকে সাহায্য করে পানি খেতে। বেহজাদ কোনো টু শব্দ করে না। চুপচাপ পানিটুকু পান করে বিড়বিড়িয়ে কিছু একটা বলে সে। নাওমি অবাক হয়। প্রশ্ন করে, কি বললে? আলহামদুলিল্লাহ। এটার অর্থ কি? কোনো কিছু খাওয়ার পর আমরা মুসলমানরা সবসময় আলহামদুলিল্লাহ বলি। আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এর মাধ্যমে। ও। নাওমি এবার সামান্য ঝুঁকে নিজের দুই হাতের সাহায্যে বেহজাদের হাতের বাঁধনও খুলে দেয়। সারাদিন একচাপে বাঁধা অবস্থায় থাকার কারণে বেহজাদের হাত দুটো ব্যথা করছিল। এখন মুক্ত হওয়ার পর কিছুটা আরাম অনুভব করলেও ব্যথা পুরোপুরি কমে যায় না তার। শার্ট পরিহিত অবস্থায় থাকায় বেহজাদের বা হাতের অবস্থা ক্ষতের অবস্থা দেখার সুযোগ নেই। নাওমি তাই কিছু না ভেবেই শার্টের বোতাম খুলতে উদ্যত হলেই বেহজাদ ডান হাতের সাহায্যে নাওমির হাতের কবজি ধরে তাকে বাধা দেয়। সামান্য ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কি হচ্ছে এসব? এখানেও শুরু হয়ে গেলে? আমাকে দেখলে বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো নিজের উপর? বেহজাদের এরকম বেহুদা এবং সস্তা কথায় নাওমি বিরক্ত হয়। চেহারায় রাগ ফুটিয়ে বলে, তীর বিদ্ধ হয়েছিলে তুমি? ভুলে গিয়েছ? হাতের জখমটা দেখতে চাইছি কেবল। বেহজাদ নাওমির হাত না ছেড়েই বলে, আমার জখম দেখা তোমার কাজ নয়। নাওমি গোরামির সুরে জবাব দেয়, আমার জখম পট্টি করাও তোমার কাজ ছিল না। তবুও তুমি করেছ। আমি শোধবোধ করতে চাইছি। বেহজাদ এবার কিছুক্ষণ নাওমির চেহারা পরখ করে প্রশ্ন করে, একটুও ভয় নেই তোমার?
আমার হাতের বাঁধন খুলে দিয়েছ কিসের ভরসায়? যদি আমি তোমার কোনো ক্ষতি করে এখন এখান থেকে পালিয়ে যাই? নাওমি আত্মবিশ্বাসী সুরে জবাব দেয়, কাউকে ভয় করি না আমি। তোমার হাতের বাঁধন খুলেছি নিজের ভরসায়। প্রয়োজনে আত্মরক্ষা করতে জানি আমি। বেহজাদ মৃদু হাসে। অতঃপর নাওমির হাতটা নিজের বুকের বা পাশে চেপে ধরে ঘোর লাগা গলায় বলে, দেখো তো এখানে কোনো জখম খুঁজে পাও নাকি? নাওমি কিছুটা হকচকায়। সে বিভ্রান্তিকর দৃষ্টি মেলে বেহজাদের পানে তাকিয়ে থাকে। বেহজাদ উত্তরের অপেক্ষায় কাতর নয়নে তাকিয়ে। নাওমি নিজেকে সামলে নেয়। এবার কোনো ভুল করে না সে। ধীর ভঙ্গিতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মাথা নত করে বলে, তোমার বোন আমাকে অনুরোধ করেছে যেন তোমাকে পালাতে সাহায্য করি। বোনের কথা শুনতাই বেহজাদ সম্বিত ফিরে পেল। সে দ্রুত জিজ্ঞেস করে, জেইলান কোথায় আছে ও? ঠিক আছে। নাওমি দেখে বোনের প্রতি বেহজাদের দুশ্চিন্তা। সে কিছুটা ভাবলেশহীন স্বরে বলে, ঠিক আছে। কারাগারে নেই। বিশেষ জায়গায় আরামেই দিন পার হচ্ছে ওর। তুমি নিজের চিন্তা করো। এই প্রাসাদে তোমার বোনের মতো তোমার দিনগুলো সুখকর হবে না। বেহজাদকে বিচলিত দেখালো না। সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, জীবন কখনো সুখকর হয় না। এমনটা আশা করা বোকামি। এরকম বোকামি আশা আমি রাখি না। নাওমি কথা বাড়াতে নিয়েও আর বাড়ায় না। তার চোখ পড়ে বেহজাদের শার্টের হাতার দিকে। রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। নাওমি অপেক্ষা না করে গলা উঁচিয়ে কাউকে ডাকতেই একজন চিকিৎসক গোছের লোক হাতে একটা পুটলি হাতে কারাগারে প্রবেশ করে। বেহজাদ লোকটাকে দেখে খানিকটা অবাক হয়। নাওমি চিকিৎসককে বুঝিয়ে বলে, দুপুরে বাম হাতের বাহুতে তীর বিদ্ধ হয়েছিল। কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল রক্তপাত বন্ধের জন্য। এখন প্রয়োজনীয় চিকিৎসা পুরোটা দ্রুত সম্পন্ন করুন। আমি এখানেই আছি। ভয় নেই। চিকিৎসককে খানিকটা বিব্রত দেখালো। ভদ্রলোককে এই রাতের বেলা প্রিন্সেস তুলে নিয়ে এসেছে একজন কয়েদির চিকিৎসা করার জন্য। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। বিব্রত মুখ নিয়েই চিকিৎসক নিজের কাজে লেগে পড়ে। বেহজাদের সেদিকে হুঁশ নেই। তার সম্পূর্ণ মনোযোগ নাওমির পানে। লম্বা সময় ধরে চলা চিকিৎসকের কাজ সম্পন্ন হতেই তিনি উঠে দাঁড়ায়। নাওমি উনাকে সঙ্গে নিয়ে কারাগারের বাহিরে যায়। বেহজাদ এই ফাঁকে তার হাতের পুরনো পট্টির কাপড়টা, যেটা কিনা নাওমির কাপড়ের অংশবিশেষ, সেটা লুকিয়ে নিজের প্যান্টের পকেটে ভরে নেয়। ঠিক সেই মুহূর্তে বেহজাদের খেয়াল হয় বাদশাহ বেগম আয়েশার পাঠানো সেই চিঠির কথা। বেহজাদ হন্য হয়ে নিজের প্যান্ট এবং শার্টের পকেটে চিঠিটার খোঁজ করে। কিন্তু বিধিবাম, সে চিঠিটা কোথাও খুঁজে পায় না। বেহজাদকে কিছুটা চিন্তিত দেখায়। চিঠিটা কি তুজ দুর্গ অথবা ট্রান্সিলভেনিয়ার কোথাও পড়ে গিয়েছে? ধাত। বেহজাদ দোয়া করে যেন চিঠিটা ভুল করেও কারো হাতে না লাগে। না হলে তার পরিচয় খোলাসা হওয়া কেবল মুহূর্তের ব্যাপার। মাঝরাতে কক্ষের দরজায় করাঘাতের শব্দে ক্যামেলিয়ার ঘুম ভাঙে। সে কপাল কুঁচকে উঠে বসে খোলা জানালা দিয়ে বাহিরটা দেখে। প্রকৃতি এখনো কালো অন্ধকারে তলিয়ে। অর্থাৎ এখনো গভীর রাত। এই এত রাতে কে এভাবে বেককলের মতো দরজা ধাক্কাচ্ছে? ক্যামেলিয়া হাই তুলতে তুলতে উঠে বসে গলা উঁচিয়ে বলে, কে? দরজার ওপার থেকে একজন প্রহরীর গলা শোনা যায়। প্রধান সেনাপতি আপনার জন্য একটা সন্দেশ পাঠিয়েছেন। প্রধান সেনাপতির নাম শুনতাই ক্যামেলিয়া চমকায়। দ্রুত বিছানা ছেড়ে নেমে গিয়ে দরজা খুলে। প্রহরী তার দিকে একটা ছোট্ট চিরকুট জাতীয় কাগজ এগিয়ে দিতেই ক্যামেলিয়া সেটা লুফে নিয়ে দ্রুত দরজা লাগিয়ে ভেতরে এসে বসে। বিছানার দুপাশে বড় বড় মোমদানিতে মোম জ্বলছে মিটিমিটি। ক্যামেলিয়া চিরকুট হাতে মোমদানির পাশে এসে দাঁড়ায়। কিছুটা অপ্রস্তুত ভাব নিয়ে চিরকুটটা খুলে সে। লুনা, ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত। আমার আপনার সঙ্গে জরুরি কথা ছিল। প্রাসাদের অশ্বশালায় দেখা করতে আসবেন। আমি অপেক্ষা করছি। ক্যামেলিয়া ভ্রু কুঁচকে আরো কয়েকবার চিরকুটটা পড়ল। প্রধান সেনাপতি কি মাঝরাতে মাথায় আঘাত পেয়েছে নাকি? শিয়ালের মুখে না হয় হঠাৎ কোকিলের ডাক কেন? আর ক্যামেলিয়ার সঙ্গেই বা কি জরুরি কথা থাকতে পারে? নেকড়েপালের জীবন বৃত্তান্ত নিয়ে এই মধ্যরাতে বিশদ আলোচনা করতে চায় নাকি? মনে এরকম প্রশ্নের ঝুলি নিয়ে ক্যামেলিয়া ধীর গতিতে তৈরি হতে থাকে। তার পৈশাচিক মন বলছে ইচ্ছে করে দেরি করে যাওয়ার কথা। এই বাহানায় ওই নাক উঁচু সেনাপতি একটু ঘোড়ার বিষ্ঠার গন্ধের মাঝে দাঁড়িয়ে থাকুক।
চিকিৎসক এবং প্রহরীর হাতে দুটো স্বর্ণের ছোট থলি বুঝিয়ে দিয়ে প্রিন্সেস নাওমি তাদের কড়া গলায় শাসায়। আমি কারাগারে এসেছিলাম, এই কথা যদি কারো কানে যায়, তাহলে আমি নিজে তোমাদের দুজনকে বস্তায় বেঁধে কৃষ্ণ সাগরের মাঝে নিয়ে ফেলে আসব। মনে থাকবে। চিকিৎসক এবং প্রহরীকে কিছুটা ভীত দেখায়। চিকিৎসক সঙ্গে সঙ্গে নিজের ইনাম বুঝে নিয়ে মাথা নেড়ে সেখান থেকে প্রস্থান করে। তবে প্রহরী মাথা নত করে আপন জায়গায় ঠাই দাঁড়িয়ে রয়। নাওমি তাকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলে, কারাগারের পাহারাদারদের মুখ বন্ধ করার দায়িত্ব তোমার। কেউ যদি নিজের মুখ খুলেছে তবে সেটার হিসাব আমি তোমার থেকে নিব। যাও, কাজে লেগে পড়ো। প্রহরী প্রস্থান করতেই নাওমি কারাগারের ভেতর প্রবেশ করে। বেহজাদ তখন ক্লান্ত ভঙ্গিতে নিজের মাথাটা দেয়ালে এলিয়ে রেখেছে। নাওমির কিছুটা মায়া লাগলো কিনা বুঝা গেল না। সে এগিয়ে এসে বেহজাদের সামনে দাঁড়িয়ে বলে, বিনা বাধায় আমাকে সৈন্যদের হাতে সমর্পণ করার জন্য ধন্যবাদ। শোধবোধের কথা বলছিলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার এবং আব্দুলের তুরস্কে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিব আমি। বেহজাদের খুশি হওয়ার কথা ছিল, তবে সে খুশি হল না। উল্টো বলল, শোধবোধ করার খুব ইচ্ছে জাগলে জেইলানকে এই প্রাসাদ থেকে পালাতে সাহায্য করো। ওটাই আমার জন্য যথেষ্ট হবে। জেইলানকে ফেলে আমি কখনো যাব না। নাওমি নীরবে দেখে ভাইবোনের মধ্যের এই অদ্ভুত বন্ধন। কখনো বোন নিজের ভাইয়ের মুক্তির জন্য মিনতি করে, কখনো ভাই নিজের বোনকে পালানোর জন্য সাহায্য চায়। নাওমি তবুও থমথমে গলায় বলে, আমার ভাইকে হত্যার চেষ্টা করেছে তোমার বোন। বেহজাদ কিছুটা করুণ স্বরে বলে, তোমার ভাইও আমার ভাইকে হত্যা করেছে। নাওমি রেগে গিয়ে বলে, তোমাদের দুই ভাইবোনের মুখে সারাদিন একই জপ। আমার ভাই তোমাদের ভাইকে খুন করেছে, অথচ খুনের কোনো উপযুক্ত প্রমাণ নেই তোমাদের নিকট। বেহজাদ রেগে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করে। কিছুটা থমথমে স্বরে বলে, উপকারের ঋণ শোধ করার বেশি শখ জাগলে করো, না হয় এখান থেকে যাও। আমাকে অহেতুক রাগিও না। নাওমি কিছু বলতে নিয়েও আর বলে না। কিছুক্ষণ বেহজাদকে পরখ করে নিয়ে বেরিয়ে যায়। বেহজাদ একা কারাগারে বসে রয়। মনে মনে কিছুটা শঙ্কা কাজ করছে তার। নাওমি আদৌ তাদের সাহায্য করবে তো? প্রধান সেনাপতিকে লম্বা সময় ধরে অশ্বশালার পিছনে দাঁড়িয়ে ক্যামেলিয়ার জন্য অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর যে কত লম্বা হয় তা সে এই প্রথম বুঝতে পারছে। ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছে সে। এত মশার কামড়, তার উপর রাতের শীতল আবহাওয়া এবং সেই সঙ্গে ঘোড়ার বিষ্ঠার গন্ধ। ক্যাভের কপালে কুচকানোর ছাপ স্পষ্ট। ক্যামেলিয়া এসে উপস্থিত হয় আরও বেশ খানিক সময় পরে। তার চোখে মুখে বিরক্তির ভাব। যেন তার ঘুম ভাঙিয়ে এভাবে রাত বিরাতে দেখা করতে চেয়ে কেভ বিশাল কোনো পাপ করে ফেলেছে। তবে সেই বিরক্তি ভাব কেভ লক্ষ্য করল না। সে কেবল লক্ষ্য করল এই মাঝরাতে তার পানে হেঁটে আসা এক অসম্ভব সুন্দর রমণীকে। দেখে মনে হচ্ছে বেশ আয়োজন করে তৈরি হয়ে এসেছে। গায়ে টকটকে লাল রঙের গাউনটায় ক্যামিকে দেখতে সদ্য প্রস্ফুটিত একটা ক্যামেলিয়া ফুলের মতোই লাগছে। কেভ চোখ নামিয়ে ছোট্ট করে ঢোক গিলে। এই রাত বিরাতে তার মাথা ঘুরিয়ে দেওয়ার মানে কি? ক্যামেলিয়া অবশ্য ক্যাবকে বিশেষ বার্তা দিল না। সে ক্যাবের পাশ ক্যাট এগিয়ে যায় খানিকটা দূরে। কেভ নীরবে ক্যামেলিয়ার পিছু নেয়। এখানে দাঁড়িয়ে থাকতে তারও ভালো লাগছিল না। অশ্বশালা থেকে কিছুটা দূরে গিয়ে স্থির ভঙ্গিতে দাঁড়ায় ক্যামেলিয়া। ঘুরে তাকায় ক্যাভের পানে। দৃষ্টি তার প্রশ্নবোধক। এই দৃষ্টির পিঠে কেভ কিছুটা অপ্রস্তুত অনুভব করে। কথা থেকে কথা শুরু করবে বলে ভেবে রেখেছিল তা ভুলে গিয়েছে ও। ক্যামেলিয়া টু শব্দও করে না। সে অপেক্ষা করে ক্যাভের নিজ থেকে কিছু বলার। বেশ সময় নিয়ে কেভ গলা ঝেড়ে কাশে। অতঃপর আরেকবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বলে, আসলে আমি ক্ষমা চাইতে আপনাকে ডেকেছি। আমি ভেবেছিলাম আপনি বাচ্চা খেয়ে ফেলেছেন। সামান্য একটা ভুল বুঝাবুঝি হয়ে গিয়েছে আর কি। এতদূর বলেই কেভ থেমে যায়। এসব কি বলছে সে? বাচ্চা খেয়ে ফেলা আবার কি জিনিস? কি অদ্ভুত লাগছে শুনতে। ক্যামেলিয়ার কপালের ভাঁজ গাঢ় হয়। কেভ আবারও নিজেকে শুদ্ধ করে নিয়ে বলে, দুঃখিত। আপনি বাচ্চা খাননি। আমি ভেবেছিলাম বাচ্চা আপনাকে খেয়ে ফেলে। কেভ আবারও থেমে যায়। অসভ্য মুখটা আজ আবোলতাবোল বকছে কেন? তার ইজ্জত কি মাটিতে মিশিয়ে ছাড়বে নাকি? ক্যামেলিয়ার ধৈর্য হয় না রাত জেগে পাগলের প্রলাপ শুনতে। সে বিরক্তি নিয়ে প্রস্থানের জন্য পা বাড়ায়।
সঙ্গে সঙ্গে কেভ দুঃসাহস দেখিয়ে ক্যামেলিয়ার হাতের কবজি আঁকড়ে ধরে। ক্যামেলিয়া চকিতে ফিরে তাকায়। কেভ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে এক নাগাড়ে বলতে থাকে, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। ভুল বুঝে অনেক কটু কথাও শুনিয়েছি। সম্ভব হলে ক্ষমা করে দিন। ক্যামেলিয়া নীরবে পরখ করে ক্যাভের মুখ। অপরাধবোধের ছাপ মুখে স্পষ্ট ফুটে আছে। ক্যামেলিয়া ধিমি স্বরে বলে, কটু কথা শুনাওনি, সত্যি কথা বদলেছ। আমি নেকড়ে, আমি অভিশপ্ত, আমি জানোয়ার। কিছুই ভুল বলনি। তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। তবুও যেহেতু ক্ষমা চেয়েছ, দিলাম ক্ষমা। কেভ কিছু বলতে নিয়েও বলার সুযোগ পায় না। তার আগেই ক্যামেলিয়া নিজের হাত ছাড়িয়ে নিয়ে চোখের পলকে সেখান থেকে প্রস্থান করে। ক্যাভের মনে অস্থিরতা রয়ে যায়। এ কেমন ক্ষমা? মনের অপরাধবোধ যেন কমার বদলে কয়েকগুণ বেড়ে গেল আরো। দমবন্ধকর অনুভূতি নিয়ে কেভ আকাশের পানে তাকায়। উপলব্ধি করে, এই অপরাধবোধের ভার থেকে মুক্তি পাওয়ার পথটা সহজ হবে না মোটেও। জেইলানের এই মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে থাকার কথা। কিন্তু তার দু চোখে ঘুম নেই। যেই মুহূর্ত থেকে সে শুনেছে যে বেহজাদকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, সেই মুহূর্ত থেকে তার মন অস্থির অনুভব করছে। সে ভালো করেই জানে আলবার্টোরা তার ভাইকে মোটেও দয়া দেখাবে না। আর এই সত্যিটা জানা সত্ত্বেও হাত গুটিয়ে বসে থাকা জেইলানের পক্ষে সম্ভব নয়। তাকেই কিছু একটা করতে হবে। চিকিৎসালয়ের এই কক্ষটায় আপাতত জেইলান একাই অবস্থান করছে। চিকিৎসকরা তাকে রাতের প্রয়োজনীয় ওষুধ লাগিয়ে দিয়ে ঠিক পাশের কক্ষটায় গিয়েছে একটু ঘুমিয়ে নিতে। যদিও কামরার বাহিরে প্রহরীর কড়া পাহারা রয়েছে। জেইলানের যেকোনো অসুবিধায় তারা সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডাকতে প্রস্তুত। জেইলান ধীরে সুস্থে উঠে বসে। পিঠের ব্যথা কিছুটা কমলেও এখনো চিত হয়ে শুতে পারছে না সে। পিঠ কোনো কিছুর সংস্পর্শে লাগলেই আত্মা বের হয়ে যাওয়ার অবস্থা হচ্ছে তার। চিকিৎসকদের মতে ঘা পুরোপুরি সারতে প্রায় মাস খানেক লাগবে। ততদিন জেইলানের এভাবেই সতর্ক হয়ে শোয়া বসা করতে হবে। তবে স্বস্তির বিষয় হলো যে পায়ের আঘাতটা এত গুরুতর নয়। এখন মোটামুটি ধীরে সুস্থে হাঁটতে পারছে জেইলান। বিছানা ছেড়ে নেমেই জেইলান ভাবতে থাকে কি করে এই কক্ষ থেকে বের হতে পারে। সেই মুহূর্তেই তার চোখ পড়ে কক্ষের কোণে থাকা মাঝারি আকৃতির মোমদানির পানে। জেইলান এগিয়ে গিয়ে মোম সরিয়ে রেখে মোমদানিটা হাতে নিয়ে একটু পরখ করে। ধাতুর তৈরি মোমদানিটা বেশ শক্ত এবং মজবুত। মোমদানি হাতে নিয়ে জেইলান দৌড়ে গিয়ে বিছানায় বসে। একটা শাল মাথা এবং গায়ে পেঁচিয়ে নেয় সে। অতঃপর মোমদানিকে কম্বলের নিচে দ্রুত লুকিয়ে সে ক্লান্ত গলায় ডাকে, কেউ আছো? দরজা খুলে যায়। বাহির থেকে একজন প্রহরী উকি দিয়ে জিজ্ঞেস করে, কিছু প্রয়োজন? জেইলান পটু অভিনেত্রীর মতো নিজের অভিনয়ের দক্ষতা কাজে লাগিয়ে পেট চেপে ধরে বলে, প্রচণ্ড খিদে পেয়েছে। ক্ষুধায় বুক পেট ব্যথা করছে। কিছু খাবার পাওয়া যাবে? তোমাদের ওইসব নোংরা খাবার কিংবা শুয়োরের গোস্ত নয়। একটু হালাল কোনো খাবার। ভেড়া কিংবা দুম্বার গোস্ত হলে ভালো হতো। একটু পেট ভরে খেতে পারতাম। প্রহরীর কপাল কুঁচকে আসে। সেই বুঝে পায় না এই মেয়ে কোন শ্রেণীর কয়েদি। এর আচরণ দেখে তো মনে হয় গোটা প্রাসাদ এবং কাউন্টের মাথাটা কিনে রেখে দিয়েছে। ভাঙ কত! মাঝরাতে তাকে খাবার এনে দিতে হবে। তাও আবার দুম্বা কিংবা ভেড়ার গোস্ত। আবার তাদের সুস্বাদু খাবার কেউ নোংরা বলছে। প্রহরীর মন চাইছে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বড় হাঁড়িতে ফেলে উনুনের জাল বাড়িয়ে দিয়ে পাকাতে। কিন্তু কাউন্টের কারণে এসব কিছু সম্ভব নয়। কাউন্ট করা করে বলে দিয়েছে যেন এই মেয়ের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয়। এই কয়েদি যা যেভাবে খেতে চাইবে তাই যেন দেওয়া হয়। মুসলিম বলে এই মেয়ের প্রতি সম্মান রেখে কেবল হালাল খাবারটাই যেন পরিবেশন করা হয়। প্রহরী পেঁচার মতো মুখ কালো করে দরজা আটকে দিয়ে খাবার আনতে চলে যায়। জেইলান লক্ষ্য করেছিল দরজার বাহিরে মোট দুজন প্রহরী রয়েছে। এর মধ্যে একজনকে সে ছল করে দূরে পাঠিয়ে দিল কেবল। বাকি এবার আরেকজন। জেইলান একটা দীর্ঘশ্বাস নিয়ে মোমদানিটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে দরজার কড়া নেড়ে দ্রুত দরজার একপাশে লুকিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে একজন প্রহরী দরজা খুলে ভেতরে উকি দেয়। জেইলানকে নিজ বিছানায় না দেখে সে দরজা ঠেলে ভেতরে পা রাখতেই জেইলান পিছন থেকে মোমদানিটা দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। শক্ত বস্তুর আঘাতে ভারী দেহের প্রহরীটা মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে।
জেইলান মন্দানিটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে কামরা ছেড়ে বের হয়। বিশাল এই প্রাসাসের ঠিক কোন দিকে যেতে হবে জেইলান ঠাউর করতে পারে না। সে ছোট করিডোর ধরে এগিয়ে হলরুমের দিকে যেতে নিলেই কয়েকজন প্রহরীকে দেখে একটা পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। প্রহরীগুলো রাতের সময়টায় এদিকে টহল দিয়ে বেড়াচ্ছে। জেইলান অতি সতর্কতার সাথে এক পিলার থেকে আরেক পিলারের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। হলরুমের চারকোণে দাঁড়িয়ে থাকা প্রহরীদের দেখে সে বিরক্ত বোধ করে। এরা কি প্যাঁচা নাকি? রাতে একটু ঘুমাতে টুমাতে পারে না। জেইলানের হালকা ঝাপসা মনে আছে যে ওদিন এন্ড্রু তাকে দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে চিকিৎসালয়ে নিয়ে গিয়েছিল। অর্থাৎ কারাগারে যেতে হলে তার প্রথমে দোতলায় পৌঁছাতে হবে। অতঃপর ডান দিকের করিডোর ধরে শেষ মাথায় গিয়ে ওই অন্ধকার ছোট্ট সিঁড়িপথ ধরে নেমে কারাগারে পৌঁছাতে হবে। জেইলান ভালো করেই জানে বেহজাদের পর্যন্ত পৌঁছানো তার পক্ষে সহজ হবে না। তবুও সে চেষ্টা না করে হাতে হাত গুটিয়ে বসে থাকতে চায় না। জেইলান যখন কিভাবে হলরুম পেরিয়ে সিঁড়ির কাছে পৌঁছানো যায় ভাবছিল তখনই একটা ঘটনা ঘটে। চিকিৎসালয়ের ওদিক থেকে কারো চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। হলরুমে উপস্থিত প্রহরীরা চমকে চিকিৎসালয়ের ওদিকে ছুটে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে জেইলান এক দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে দ্রুত উপরে উঠতে থাকে। ইতিমধ্যে নিচে জানাজানি হয়ে গিয়েছে যে চিকিৎসালয়ে থাকা কয়েদি একজন প্রহরীকে আঘাত করে লাপাত্তা হয়ে গিয়েছে। দাসী, প্রহরী সকলে হন্য হয়ে জেইলানকে খুঁজে বেড়াচ্ছে। জেইলান নিঃশ্বাস আটকে দোতলার বাম দিকের করিডোরের একটা পিলারের পর্দার পিছনে লুকিয়ে আছে। কারাগারে যাওয়ার পথে কড়া নিরাপত্তা। বাকি সব প্রহরী জেইলানকে খুঁজতে ছোটাছুটি করলেও তারা আপন জায়গায় অনড়। হুট করেই জেইলান লক্ষ্য করে খানিকটা দূরের এক কক্ষের দুয়ার খুলে সদ্য ঘুম থেকে জাগ্রত কাউন্ট বেরিয়েছেন। প্রহরীদের মুখে জেইলানের উধাও হওয়ার খবর শুনতাই সে ক্রোধান্বিত হয়ে প্রহরীদের ধমকালো। অতঃপর তাদের তাড়া দিল গিয়ে জেইলানের খোঁজ করতে। প্রহরীরা ছুটে যেতেই ইয়ান নিজেও দ্রুত কক্ষের ভেতর যায় বোধহয় তৈরি হতে। জেইলানের মস্তিষ্কে সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি খেলে যায়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে ক্রূর হাসি। আশেপাশে কোনো প্রহরী না থাকায় সহজেই সেই কাউন্টের কক্ষের দিকে এগিয়ে যায়। ইয়ান তখন দ্রুত নিজের রাতের পরিধেয় পাতলা কাপড়ের ঢিলেঢালা শার্টের উপর একটা ক্লোক গায়ে জোড়াচ্ছিল। হুট করে পিছনে কিছু একটার শব্দ হতেই সে ঘুরে তাকায়। সঙ্গে সঙ্গে তার ক্রোধ উড়ে যায়। শীতল দৃষ্টি মেলে দেখে দরজা ভেতর থেকে আটকে দিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা জেইলানকে। জেইলান যতটা ঘৃণা নিয়ে ইয়ানের পানে তাকিয়ে, ইয়ান ঠিক ততটাই শান্ত চোখে জেইলানকে পরখ করছে। ইয়ান বেশ স্বাভাবিক স্বরে বলে, ওহ, তবে পালাওনি? পালিয়ে যাওয়া আমার ধাঁচে নেই। ইয়ান ধীর কদমে জেইলানের পানে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করে, তো এত রাতে আমার কক্ষে কি কাজ তোমার? এন্ড্রুকে খুব মনে পড়ছিল বুঝি? না দেখে থাকতে পারছিলে না? জেইলান ইয়ানের চোখে চোখ রেখে সম্মোহনী স্বরে বলে, হ্যাঁ, খুব মনে পড়ছিল। তোমাকে না দেখতে পেয়ে তৃষ্ণার্ত পথিকের মতো ছটফট করছিলাম। ইয়ান ততক্ষণে জেইলানের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। দুজনের মধ্যবর্তী দূরত্ব কেবল এক হাত। ইয়ান জানে মাহসা আবারও ছলনা করছে। তাই সে সতর্ক থেকেই নিজের এক হাত মাহসার পাশ দিয়ে নিয়ে দরজায় ঠ্যাক দিয়ে রাখে। অতঃপর মাহসার পানে তাকিয়ে বলে, কারণ কি? এন্ড্রুর প্রতি খুব ভালোবাসা তোমার। ওকে চোখে হারাও। ইয়ান এত কাছাকাছি এসে দাঁড়ানোতে জেইলান অস্বস্তি বোধ করে। দূরত্ব বাড়াতে সে এক কদম পিছাতেই তার পিঠ গিয়ে ঠেকে দরজার সঙ্গে। পিঠের খোঁটটার ব্যথা মুহূর্তেই কাবু করে ফেলে জেইলানকে। না চাইতেও সে চোখ মুখ খিচে আর্তনাদ করে উঠে। জেইলানের আকস্মিক আর্তনাদ এবং ব্যথায় মুখের রং নীলবর্ণ ধারণ করা দেখে ইয়ান কিছুটা অস্থির হয়। সে অনুমান করে নেয় যে জেইলান কোথায় ব্যথা অনুভব করছে। দ্রুত জেইলানের এক হাত ধরে তাকে দরজার কাছ থেকে সরিয়ে এনে জিজ্ঞেস করে, এই, বেশি ব্যথা পেয়েছো? বেহুশের মতো দরজায় পিঠ ঠেকাতে গেলে কেন? জেইলান জবাব দিতে পারে না। বিষাক্ত ব্যথায় তার চোখের কোণে এক বিন্দু এসে জমা হয়েছে। ইয়ান এতে আরেকটু ব্যস্ত হয়ে নিজের নিরাপত্তা এবং সতর্ক ভুলে জেইলানকে নিজের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, মাহসা, বেশি ব্যথা করছে? চিকিৎসক ডাকবো? জেইলান লক্ষ্য করে ইয়ান এই মুহূর্তে তাকে নিয়ে ব্যস্ত। তার খেয়াল নেই যে এই সুযোগে জেইলান চাইলেই যেকোনো কিছু করতে পারে।
আপাতত তার সকল চিন্তা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা এই রমণীকে নিয়ে। নিজের মাথায় ইয়ানের হাত অনুভব করতেই জেইলানের অশ্রুর জলধারা আরেকটু বেড়ে যায়। বহুদিন ধরে কেউ তার মাথায় হাত বুলিয়ে দেয় না। জেইলানের কান্নার গতি বাড়তে দেখে ইয়ান এবার নিজেদের মধ্যকার প্রতিহিংসা ক্ষণিকের জন্য ভুলে বসে। জেইলানের মাথাটা বুকে টেনে নিয়ে সে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকে। জেইলানের হুট করেই মনে পড়ে তার এখানে আসার কারণ। সঙ্গে সঙ্গে সে সময় অপচয় না করে শালের ভেতর লুকিয়ে রাখা খঞ্জরটা বের করে। ইয়ান লক্ষ্য করার আগেই ধারালো খঞ্জরটা ইয়ানের পেটের একপাশে ঢুকিয়ে দেয় সে। ইয়ান অবাক হওয়ার সময়টুকুও পেল না। জেইলান তার পূর্বেই খঞ্জরটা বের করে আরও একবার তার পেটে ছুরিকাঘাত করে। জেইলান অনুভব করল ইয়ান ধীরে ধীরে এক দু কদম পিছিয়ে তার থেকে দূরে সরে যাচ্ছে। জেইলানের খুব ইচ্ছে ছিল কাউন্ট ইয়ান আলবার্টকে নিজের সামনে তরপাতে দেখার। কিন্তু এই মুহূর্তে অজানা কোনো কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। দৃষ্টি নিজের পায়ের পানে নিবন্ধ রেখেই সে নীরবে কেঁদে চলেছে। ইয়ান তখনও অবিশ্বাস্য দৃষ্টি মেলে জেইলানকে দেখছে। আরও একবার ছলনা করল এই মেয়ে। আরও একবার ইয়ানের বিশ্বাস ভাঙল। কি চমৎকার, নিখুঁত অভিনয় জানে মাহসা। পেট দিয়ে গোলগলিয়ে রক্ত বের হচ্ছে। ইয়ান আর দাঁড়িয়ে থাকার শক্তি খুঁজে পেল না। তার শরীরটা মেঝেতে এলিয়ে পড়ল। এবার না চাইতেও ইয়ানকে দেখতে হলো জেইলানের। সে তাকাতেই দেখল ইয়ান তার পানেই তাকিয়ে আছে। ছুরিকাঘাতের তুলনায় প্রতারিত হওয়ার বেদনা যেন বেশি তীব্র তার দৃষ্টিতে। ইয়ানের রক্তে মেঝে ভেসে যাচ্ছে। সেই প্রবাহিত রক্তের ধারা এসে জেইলানের নগ্ন পায়ের পাতা ছুঁয়ে যায়। সঙ্গে সঙ্গে জেইলান হাঁটু গেড়ে বসে ইয়ানের সামনে। ভাইয়ের মৃত মুখখানা স্মরণ করে হাতের খঞ্জরটা দিয়ে ইয়ানের বুকের এপাশ থেকে ওপাশে বড় করে একটা টান দেয়। শার্টের কাপড় এবং বুকের চামড়া কেটে বুকটাও রক্তে ভিজে উঠে। ইয়ান একটা অটু শব্দ করে না, করতে পারেও না। তার মনে হচ্ছে তার গলায় কাটা তার পেঁচি আছে। তবে বুকে টানা আঁচড়টার যন্ত্রণায় তার চোখের কার্নিশ ঘেঁষে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে। জেইলানের চোখে পড়ে সেই দৃশ্য। আরও একবার খঞ্জর চালাতে চায় সে। তবে এই দফায় তার হাত মাঝপথেই থেমে যায়। অদৃশ্য কিছু একটা যেন তার হাত চেপে ধরে বাধা দিচ্ছে। জেইলান এবার হাতের খঞ্জরটা ছুঁড়ে ফেলে দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠে। চোখ বুজার আগে ইয়ান সেই দৃশ্যটাই শেষ দেখে নেয়। কাউন্টকে গুরুত্বপূর্ণ একটা খবর জানাতে এই মধ্যরাতেই প্রাসাদে হাজির হয়েছে প্রধান সেনাপতিকে। তবে প্রাসাদে প্রবেশ করতেই তার কানে খবর আসে যে কয়েদি মেয়েটা অর্থাৎ মাহসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেব বিরক্তি নিয়ে সৈন্যদের খোঁজে লাগিয়ে দিয়ে উপরে চলে যায় সোজা কাউন্টের কামরার উদ্দেশ্যে। তবে কাউন্ট ইয়ান আলবার্টের কক্ষের সামনে এসে উপস্থিত হতেই ক্যাবের ভ্রু কুঁচকে যায়। কক্ষের সামনে পাহারার দায়িত্বে থাকা প্রহরীদ্বয় কোথায়? কেব নিজের আদব অনুযায়ী কাউন্টের কক্ষের দরজার কড়া নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করে। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে সে চিন্তিত হয়। নিয়ম লঙ্ঘন করে দরজা খুলে তড়িঘড়ি করে কক্ষে প্রবেশ করতে নেয়। সঙ্গে সঙ্গেই তার পা জোড়া থেমে যায়। হতভম্ব ভঙ্গিতে কেব দেখছে সম্পূর্ণ দৃশ্যটা। কাউন্ট ইয়ান আলবার্ট পরাজিত এক ব্যক্তির ন্যায় নিথর ভঙ্গিতে মেঝেতে পড়ে আছে। তার বুক, পেট থেকে গোলগলিয়ে রক্ত বের হয়ে মেঝে ভেসে যাচ্ছে। তার শেয়ারেই বসে মাথা নত করে ডুকরে কাঁদছে এক প্রতারক কয়েদি। তার পাশে পড়ে থাকা খঞ্জরটাই পুরো পরিস্থিতি স্পষ্ট ব্যাখ্যা করে দিচ্ছে। কেব কেবল এক মুহূর্ত নিল পুরো দৃশ্যটা দেখতে এবং পরিস্থিতিটা বুঝতে। একবার বুঝে যেতেই সে হুঙ্কার দিয়ে উঠে দৌড়ে এসে বন্ধুতুল্য কাউন্টকে জাপটে ধরল। জেইলান তবুও মাথা তুলল না, না পালানোর চেষ্টা করল। কেব চিৎকার করে প্রহরীদের ডাকতে ডাকতে হন্যি হয়ে আশেপাশে তাকালো। তার চোখ পড়ল জেইলানের একপাশে এলোমেলো ভঙ্গিতে পড়ে থাকা শালটার দিকে। কেব দ্রুত শালটা হাতে নিয়ে দলা পাকিয়ে সেটাকে ইয়ানের পেটের একপাশে চেপে ধরল। রক্তপাত বন্ধের চেষ্টা চালাচ্ছে সে। তবে পেটে কাপড় চেপে ধরতেই সে দেখল ইয়ানের বুকও পুরোটা রক্তে মাখামাখি অবস্থা। কেব দিশেহারা অনুভব করল। সে চিৎকার করে আবারও প্রহরীদের ডাকল। তার চিৎকার এতটাই প্রখর ছিল যে সম্পূর্ণ প্রাসাদ যেন কেঁপে উঠল। কেব ইয়ানের জ্ঞান ফেরানোর জন্য ইয়ানকে ডাকতে নেয়। এর মাঝেই কয়েকজন প্রহরী কোথা থেকে ছুটে আসে। প্রহরীরা আসতেই কেব তাদের আপাতত না ধমকিয়ে প্রয়োজনীয় কাজে আগে মনোযোগ দিল।
দ্রুত একজন প্রহরীকে বলল গিয়ে চিকিৎসকদের ডেকে আনতে। বাকি প্রহরীদের বলল কাউন্টকে দ্রুত পালঙ্কে তুলে শুইয়ে দিতে। কাউন্টকে বাঁচানোর জন্য প্রহরী এবং প্রধান সেনাপতির এত তোড়জোড়ের মাঝেই কক্ষে উপস্থিত রমণী থমথমে স্বরে বলে উঠে, বৃথা চেষ্টা করছো তোমরা। তোমাদের কাউন্ট আর নেই, মরে গিয়েছে। কেভ এই পর্যায়ে তাকায় জেইলানের পানে। জেইলান এখন আর কাঁদছে না, উল্টো তার চেহারা অত্যন্ত থমথমে রূপ ধারণ করে আছে। প্রহরীরা জেইলানের কথার তোয়াক্কা না করে নিজেদের কাজে ব্যস্ত। কাউন্টকে দ্রুত পালঙ্কে নিয়ে শুইয়ে দিয়েছে তারা। কেভ ধীরে ধীরে উঠে এগিয়ে আসে জেইলানের পানে। জেইলানের মাঝে কোনো হেলদোল নেই, সে পাথরের মূর্তির ন্যায় বসে আছে। কেভ জানে তার সামনে বসে থাকা এই রমণী কোনো এক সাম্রাজ্যের রাজকুমারী, কিন্তু ক্যাভের নিকট এই মেয়ে কেবল মাত্র একজন অপরাধী। তাই নিজের ক্রোধটুকুকে কাবু না করে সে জেইলানের চুলের মুঠি ধরে তাকে টেনে তুলে। এক হাতে জেইলানের চুলের মুঠি ধরে রেখে অপর হাতে তার গলা চেপে ধরে কেভ। জেইলানকে নির্লিপ্ততা দেখায়। কেভ কিরমিরিয়ে বলে, জীবনে যত দোয়া শিখেছ সব পড়ে নাও, মাহসা। প্রার্থনা করো যেন কাউন্টের কিছু না হয়। উনার কিছু হলে তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ফাঁসি দিব তোমাকে আমি। তোমার গলায় ফাঁসির দড়ি যতক্ষণ না পেঁচাচ্ছি ততক্ষণ আমি শান্ত হব না। ক্যাভের কথা শেষ হতে না হতেই কক্ষে হুড়মুড়িয়ে আনাস্তাসিয়া এবং নাওমিকে প্রবেশ করতে দেখা যায়। তাদের পিছু পিছুই প্রবেশ করে ক্যামেলিয়া। অতঃপর ম্যাথিউ এবং স্যাফিরাকেও দেখা যায়। নাওমি সরল এবং নরম গোছের মানুষ। ভাইয়ের এমন পরিস্থিতি দেখে সে স্বাভাবিক থাকতে পারে না। সে আর্তনাদ করে ভাইয়ের কাছে ছুটে যায়। ক্যামেলিয়া বাকহারা। ম্যাথিউ দৌড়ে যায় চিকিৎসক ধরে আনতে। সাফিরা দ্রুত এসে আনাস্তাসিয়াকে সামলায়। আনাস্তাসিয়া ফ্যালফ্যাল করে দেখছে নিজের ছেলেকে। চিকিৎসক আসার পূর্বে কাজ এগিয়ে রাখতে প্রহরীরা কাউন্টের গায়ের শার্ট খুলে ফেলেছে ইতিমধ্যে। বুক এবং পেটে নির্দয়ভাবে চালানো খঞ্জরের দাগগুলো রক্তের কারণে স্পষ্ট দেখাই যাচ্ছে না। ছেলের এরকম অবস্থা দেখে আনাস্তাসিয়ার শরীর টলে উঠল। ক্যামেলিয়া দ্রুত এসে আরেক পাশ থেকে তাকে সামলায়। ছেলের থেকে চোখ ফিরিয়ে পাশ ফিরে তাকাতেই আনাস্তাসিয়া লক্ষ্য করে ক্যাভের হাতে বন্দি জেইলানের পানে। সঙ্গে সঙ্গে যেন অদৃশ্য শক্তি এসে ভর করে আনাস্তাসিয়ার শরীরে। সে নিজেকে সাফিরা এবং ক্যামেলিয়ার হাত থেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায় জেইলানের পানে। রাজমাতাকে এগিয়ে আসতে দেখে কেভ কিছুটা সরে দাঁড়ায়। জেইলানের মুখোমুখি দাঁড়িয়ে আনাস্তাসিয়া কোনো সময় অপচয় না করে সজোরে একটা চর বসায় জেইলানের গালে। চরের প্রকোপে জেইলান বাম দিকে মুখ ঘুরাতে বাধ্য হয়। সাফিরা ঘৃণাভরা দৃষ্টি মেলে পিছন থেকে বলে উঠে, এই অশুভ মেয়ে আমাদের সন্তানগুলোর জীবন কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। জীবনে বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে আনাস্তাসিয়া, কখনো সে হাল ছাড়েনি। আজ আরও একবার জীবন তার পরীক্ষা নিচ্ছে তার সন্তানের সংকটপন্ন জীবনের মাধ্যমে। এবারও আনাস্তাসিয়া হাল ছাড়বে না। নিজের ছেলেকে সুস্থ করার সম্পূর্ণ চেষ্টা চালাবে ও। তবে তার আগে অপরাধীর শাস্তি নিশ্চিত করা জরুরি। আনাস্তাসিয়া অত্যন্ত শান্ত গলায় ক্যাবকে উদ্দেশ্য করে বলে, মেয়েটাকে কারাগারে নিয়ে যাও কে। আজ সারারাত ওকে এবং ওর সঙ্গীদের সঙ্গে কি করতে হবে তা আশা করছি আমার তোমাকে বলে দিতে হবে না। আগামীকাল এই মেয়েকে এবং এর সঙ্গীদের যেন ফাঁসিতে ঝুলানো হয়। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপর আমল করা হোক। আনাস্তাসিয়ার কথা শেষ হতেই চিকিৎসক দলকে কক্ষে প্রবেশ করতে দেখা যায়। আনাস্তাসিয়া আর কথা না বাড়িয়ে দ্রুত ওদিকে চলে যায়। কেভ বিনাবাক্য ব্যয়ে দুজন প্রহরীকে ইশারা করতেই তারা এসে জেইলানকে ধরে কারাগারের দিকে নিয়ে যায়। ক্যাভও যায় তাদের পিছু পিছু। ক্লান্ত দেহটা ঘুমে ডুব দিয়েছে বেশ কিছুক্ষণ হলো। হুট করে কিছু একটার শব্দ পেতেই বেহজাদের কাঁচা ঘুমটা ভেঙে যায়। সে চোখ মেলে তাকিয়ে বুঝার চেষ্টা করে কি হচ্ছে। আগ্রহবশত উঠে দরজার দিকে এগিয়ে যেতেই সে দরজার সামান্য ফাঁকা জায়গা দিয়ে দেখল যে দুজন সৈন্য মিলে একটা মেয়েকে ধরে নিয়ে কারাগারে প্রবেশ করছে। পিছন থেকে মেয়েটার এক ঝলক দেখতেই বেহজাদের তাকে চিনতে অসুবিধা হলো না। সে সঙ্গে সঙ্গে অস্থির গলায় ডেকে উঠে, জেইলান। কারাগারে পা রাখার পর থেকেই জেইলান অস্থির ভঙ্গিতে আশেপাশে তাকিয়ে নিজের ভাইকেই খুঁজছিল। হুট করে তাই ভাইয়ের কণ্ঠস্বর শুনতাই সে চকিতে ফিরে তাকায়। দরজার ওই ছোট্ট ফাঁকা অংশ দিয়ে এক পলকের জন্য কেবল বেহজাদের চোখ জোড়া দেখতে পেল জেইলান।
পর মুহূর্তেই ওকে টেনে হিচড়ে কারাগারে ঢুকানো হয়। এই দৃশ্য দেখতেই বেহজাদের পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে চেঁচিয়ে উঠে, ওকে ছাড়, ওর হাত ছাড়, একদম গায়ে হাত দিবি না। বেহজাদের চেঁচামেচিতে পাশের কারাগারে থাকা আব্দুলও সজাগ হয়। সেও নিজের দরজার ধারে এসে দাঁড়িয়ে দেখতে থাকে সম্পূর্ণ দৃশ্য। ঠিক সেই মুহূর্তেই কারাগারের সরু পথে এসে দাঁড়ায় প্রধান সেনাপতি। সে এক পলক পুরো পরিস্থিতি দেখে নিয়ে নিজের পিছনে দাঁড়িয়ে থাকা সৈন্যদের কিছু একটা ইশারা করে। সঙ্গে সঙ্গে 4 জন করে সৈন্য কারাগারের 3 কক্ষের ভেতর প্রবেশ করে। অতঃপর কেবল 3 কারাগারের কক্ষ থেকে ভেসে আসে দমফাটা চিৎকার। আব্দুল অত্যাচারের প্রকোপে চিল্লিয়ে যাচ্ছে। জেইলানো না চাইতে বার কয়েক আর্তনাদ করছে। এবং বেহজাদ সেই কারাগারের ভেতর ধস্তাধস্তি এবং মারামারি শুরু করে দিয়েছে। 4 জন সৈন্যকেই সে নিজের শক্তপোক্ত হাতের সাহায্যে নাস্তানাবুদ করে তুলেছে। কেউ উপায় না পেয়ে আরও 4 জন সৈন্যকে নিয়ে কারাগারে প্রবেশ করে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে এবং বহু কসরত করে বেহজাদকে ঘাড় চেপে ধরে হাঁটুর উপর ভর দিয়ে বসানো হয়। তবে বেহজাদ মাথা নত করে না। জোর করেও কেউ করাতে পারে না। বড় বড় নিঃশ্বাস নিয়ে ফুঁসছে সে। ধস্তাধস্তিতে হাতের জখমের জায়গার পট্টিটা আবার রক্তে ভেসে উঠেছে। কেভ এই মুহূর্তে এগিয়ে এসে এক হাতে বেহজাদের চুল মুঠি করে ধরে, অপর হাত মুষ্টিবদ্ধ করে বেহজাদের নাক বরাবর ঘুষি মারতে নেয়। ঠিক সেই মুহূর্তে আবারও জেইলানের আর্তনাদ ভেসে আসে। বনের চিৎকারের শব্দ কানে ভেসে আসতেই বেহজাদ হিংস্র ভঙ্গিতে চেঁচিয়ে উঠে, আমার বোনকে ছাড়। ক্যাভের হাতটা সঙ্গে সঙ্গে থেমে যায়। বোন মানে? ওই প্রতারক মেয়েটা এই ছেলের বোন। কিন্তু মহসা, ও তো তুরস্কের রাজকুমারী। তাহলে এই ছেলে, এ তুরস্কের যুবরাজ। কক্ষের এক কোণে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা নিজ ছেলের পানে তাকিয়ে আছে আনাস্তাসিয়া। কাউন্ট ইয়ান আলবার্টের চিকিৎসা করছে প্রাসাদের অভিজ্ঞ সব চিকিৎসকরা। তবে তাদের কপালেও রয়েছে চিন্তার ভাব। কাউন্টকে বেশ বিশ্রীভাবে জখম করা হয়েছে। বেশ কয়েকবারের ছুরিকাঘাতে শরীরের ভেতরেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়ানের উন্মুক্ত বুকের উপর থেকে নিচের দিকে টানা বিশাল আঁচড়টা থেকে রক্তপাত বন্ধ করে জীবাণু প্রতিরোধের জন্য ওষুধ লেপটে লাগিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তবে তার পেটের কাছের জখমটার চিকিৎসা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুরোপুরি রক্তপাত বন্ধ করা সম্ভবই হচ্ছে না। চিকিৎসকরা বেশ কয়েকটা ওষুধ লাগিয়ে কাপড় দিয়ে পট্টি করছে। তবে ফলাফল শূন্য। বারবার কাপড়গুলো রক্তে ভিজে উঠছে। ম্যাথিউ কক্ষে প্রবেশ করেই দেখে ইয়ানের করুণ অবস্থা। অতঃপর দেখে কক্ষের এক কোণে দাঁড়িয়ে থাকা আনাস্তাসিয়াকে। ম্যাথিউ আনাস্তাসিয়ার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলে, আমি আছি এখানে। চিকিৎসকরাও আছে। তুমি গিয়ে বিশ্রাম করো। আনাস্তাসিয়ার মাঝে কোনো হেলদোল দেখা যায় না। কোনো প্রত্যুত্তরও করে না সে। ম্যাথিউ আবারও বলে, ও বাঁচবে। চিন্তা করো না। ওকে বাঁচতেই হবে। মুখে এই কথা বললেও মনে মনে ম্যাথিউ চিন্তিত। কাউন্টের শারীরিক অবস্থার খবর বাহিরের কেউ না জানলেও প্রাসাদের সকল দাসী এবং সৈন্যরা জানে। ইতিমধ্যেই তাদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। যদি কাউন্ট না বাঁচে তবে সাম্রাজ্যের ভবিষ্যতের কি হবে? এই রাজ পরিবারে একমাত্র ইয়ানের শরীরেই আলবার্ট বংশের রক্ত বহমান। বাদবাকি সবাই নামমাত্র রাজ পরিবারের সদস্য হলেও তারা কেউই প্রকৃতিপক্ষে আলবার্ট নয়। আবার এদিকে কাউন্টের কোনো উত্তরসূরিও নেই। কি সংকটপূর্ণ একটা পরিস্থিতি। ম্যাথিউ কিছুটা গলা ছেড়ে বলে, আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে এসো। আনাস্তাসিয়া এবার ছেলের পান থেকে চোখ ফিরিয়ে এক পলক ম্যাথিউর দিকে তাকায়। অতঃপর ম্যাথিউর সঙ্গে কামরার বারান্দায় গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ায়। ম্যাথিউ কথা পেঁচায় না। সরাসরি বলে, আমি যা বলবো তা মন দিয়ে শুনো। আমার বিশ্বাস নিজের আবেগের তুলনায় কথার যুক্তিকে বোঝার চেষ্টা করবে তুমি। ইয়ান বড় হয়েছে। তুমি সব সময় ইয়ানের চিন্তায় তটস্থ থাকো। ওর নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকো। কিন্তু এখন তোমার ইয়ানের পাশাপাশি সিংহাসনের নিরাপত্তা নিয়েও চিন্তা করা উচিত। আনাস্তাসিয়া বুঝতে পারে ম্যাথিউর কথা কোন দিকে যেতে পারে। সে চুপ রয়। ম্যাথিউ বলতে থাকে, আমার মনে হয় তোমার ইয়ানের বিয়ে নিয়ে ভাবা উচিত। ও সুস্থ হতেই বিয়ে দিয়ে ওর একটা বিহিত করা জরুরি। সিংহাসন এবং সাম্রাজ্যের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে একজন উত্তরসূরি প্রয়োজন। অকপটে কথাগুলো বলে ফেললেও ম্যাথিউ কিছুটা ভীত। আনাস্তাসিয়া যদি উল্টো প্রতিক্রিয়া দেখায়,
তবে তার ভয়কে দূর করে আনাস্তাসিয়া বেশ শান্ত গলায় বলে, আমার ছেলেটা আগে বাঁচুক। ও সুস্থ হলেই সবার আগে ওর বিয়ের ব্যাপারটা আমি সম্পন্ন করতে চাই। আমার ছেলের যোগ্য স্ত্রী এবং এই সাম্রাজ্যের জন্য যোগ্য কাউন্টেস হওয়ার যোগ্যতা রাখে এমন মেয়েদের খোঁজ করো। আমি নিজে মেয়ে পছন্দ করব। সিংহাসন বেশিদিন উত্তরসূরি ছাড়া খালি রাখাটা ঠিক হবে না। ম্যাথিউ স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আনাস্তাসিয়াকে বিশ্রাম করতে বলে ইয়ানের শারীরিক অবস্থা দেখতে কামরার ভেতর চলে যায়। আনাস্তাসিয়া নিজ জায়গা থেকে নড়ে না। সে আকাশপানে তাকিয়ে রয় চুপচাপ। তার ছেলের আজ এই অবস্থার পিছনে একমাত্র দায়ী ইয়ানের অবান্তর এবং সর্বনাশা এক অনুভূতি। বাহিরের শত্রুদের থেকে ছেলেদের রক্ষা করতে করতে আনাস্তাসিয়া টেরি পায়নি কখন ইয়ানের নিজের মনই তার সবথেকে বড় দুশমন হয়ে দাঁড়িয়েছে। তবে এর বিহিতটা মাহসা নামক ওই প্রতারকের ফাঁসি এবং ইয়ানের ভালো কোনো মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার মাধ্যমেই সমাধান করবে আনাস্তাসিয়া। দীর্ঘ এক রাতের শেষে অবশেষে সকাল হলো। ইয়ানের মূল চিকিৎসা ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তাকে এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। পেটের জখমটার স্থিতি সময়ের সঙ্গে ধীরে ধীরে বোঝা যাবে। চিকিৎসকরা প্রার্থনা করছে যেন তাদের তৈরি ওষুধ কাজে লাগে এবং সেলাইগুলো যেন শুকিয়ে যায়। সেলাই যদি ঠিকঠাক না শুকায় তবে আরেক ঝামেলা হবে। শরীরের ভেতর জীবাণু প্রবেশের আশঙ্কা রয়ে যায়। ইয়ানের জ্ঞান অবশ্য এখনো ফিরেনি। তাকে ঘুমের ওষুধের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তার বিছানার এক কোণেই নিরলস ভঙ্গিতে বসে আছেন রাজমাতা আনাস্তাসিয়া। আনাস্তাসিয়ার শিয়রেই দাঁড়িয়ে আছে ক্যামেলিয়া। দুজনেই সারা রাত ধরে জেগেছিল। অবশ্য প্রাসাদে উপস্থিত প্রায় সকলেই নিজেদের কাউন্টের চিন্তায় নির্ঘুম রাত পার করেছে। দরজায় করাঘাতের শব্দ হয়। আনাস্তাসিয়া নড়েচড়ে বসে। ইশারায় অনুমতি দিতেই ক্যামেলিয়া এগিয়ে গিয়ে দরজা খুলে। আরন এসেছে। খবর পেতেই ছুটে এসেছে সে। কক্ষে প্রবেশ করেই সে সোজা ইয়ানের শিয়রে গিয়ে দাঁড়ায়। ভালো করে দেখে ছেলেটার অবস্থা। গায়ে কোনো শার্ট না থাকায় ইয়ানের দেহের উপরাংশ উন্মুক্ত। পেটে করা পট্টি এবং বুকের সেই বিশ্রী আছড়ে লেপ্টে লাগানো ওষুধও আরনের নজর এড়ায় না। আরন কোনো কথা না বলে নিজের নিকড়ে সত্তার কিছুটা অলৌকিক শক্তি ব্যবহার করে। ইয়ানের বুকের আছড়ের উপর সে আলতো করে হাত বুলিয়ে দেয়। কক্ষে উপস্থিত আনাস্তাসিয়া এবং ক্যামেলিয়া নীরবে দেখে সবটা। হাত বুলিয়ে দিয়ে আরন সরাসরি আনাস্তাসিয়ার পানে তাকিয়ে বলে, দাগ মিলিয়ে দেওয়ার ক্ষমতা নেই আমার। সেটা বোধ হয় ওর শরীরে আজনম রয়ে যাবে। তবে আছড়ের জায়গাটুকুতে আর কোনো ব্যথা অনুভব করবে না। একটুক বলেই আরন আবার ইয়ানের পেটের পট্টির পানে তাকায়। সেদিকে তাকিয়ে থেকেই সে বলে উঠে, নেকড়ে হওয়ার দরুন আছড়ের ব্যথা উপশমের ক্ষমতা আছে আমার। তবে এটা বেশি গভীর ক্ষত। এর কোনো উপশম আমার কাছে নেই। আনাস্তাসিয়া রা শব্দ করে না। কি বলবে সে? আরন যে তার ছেলের এক বিন্দু যন্ত্রণা কমাতে সক্ষম হয়েছে সেটার জন্যই সে কৃতজ্ঞ। বাকি যন্ত্রণাটুকু না হয় সময় এবং প্রকৃতিই কমিয়ে দিবে। ইয়ান কেবল সুস্থ হওয়াটাই জরুরি। কাউন্টের কক্ষ থেকে বেরিয়ে করিডোর ধরে হেঁটে প্রাসাদের উন্মুক্ত ঝোল বারান্দাটায় এসে দাঁড়ায় ক্যামেলিয়া। ভোরের মুক্ত বাতাসে চোখ বুজে নিঃশ্বাস নেয় সে। ভেতরটা কেমন অস্থির লাগছে তার। গতরাতে ইয়ানের অবস্থা দেখে তার পাগল প্রায় অবস্থা ছিল। সে সুযোগ বুঝে একা নিজের কক্ষে ছুটে গিয়েছিল। দরজাটা ভেতর থেকে আটকে কক্ষে ওরেল রদ্রিগেজকে আহ্বান জানিয়েছিল সে। ওরেল এসেছিল। ক্যামেলিয়া কোনো উপায়ন্তর না পেয়ে ওই অতৃপ্ত আত্মাটার কাছে সাহায্য চেয়েছিল। তবে অরেল স্পষ্ট জানিয়ে দেয়, অন্য কারো কোনো ধরনের সাহায্য করার ক্ষমতা তাকে দেওয়া হয়নি। তার ক্ষমতার কিছু সীমাবদ্ধতা আছে। ক্যামেলিয়া অতঃপর জানতে চেয়েছিল, ক্যামেলিয়ার এমন কোনো ক্ষমতা আছে কিনা যেটা ব্যবহার করে সে নিজের ভাইয়ের সাহায্য করতে পারবে। ক্যামেলিয়ার প্রশ্নের জবাবে ওরেল কেবল হেসে বলেছিল, তুমি খুব বোকা ক্যামেলিয়া। তোমার ধারণা তোমার নিকড়ে সত্তা তোমাকে বিশেষ এবং ক্ষমতাধর বানিয়েছে। তবে তোমার ধারণা ভুল। আদৌতে তুমি খুবই ফুরবল প্রকৃতির একটা নেকড়ে মানবী। নিজের রূপ বদল এবং হাওয়ায় বেগে দৌড়ানোর ক্ষমতা বাদে আর বিশেষ কোনো ক্ষমতাই নেই। এর পিছনে দায়ী তোমার পিতামাতার রক্ত। ভিন্ন দুটো সত্তার রক্ত তোমার দুর্বলতার কারণ। না তুমি পুরোপুরি মানুষ হিসেবে বাঁচতে পারছো আর না তো নেকড়ে হিসেবে বাঁচতে পারছো। এতটুকু বলেই ওরেল হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তবে তার বলে যাওয়া কথাগুলো ক্যামেলিয়ার মন এবং মস্তিষ্কে গেঁথে রয়ে গিয়েছে।
এখনো এই কথাগুলো তার মাথায় ঘুরছে। ক্যামেলিয়ার ভাবনার মাঝেই বারান্দায় এসে কেউ উপস্থিত হয়। ক্যামেলিয়া টের পায় তার উপস্থিতি, তবে নিজ থেকে সেধে কিছু বলে না সে। ক্যাভি গলা ঝেড়ে কথা শুরু করে। আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত লুনা। সারারাত জেগেছিলেন। কাউন্টের প্রাথমিক চিকিৎসা ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে। ক্যামেলিয়া শূন্যে তাকিয়ে জবাব দেয়, আমার চিন্তা আপনার না করলেও চলবে, প্রধান সেনাপতি। হিংস্র জানোয়ার আমি, ভুলে গেলেন। সহজে ক্লান্তি ধরে না আমাকে। কেভ থতমত খায়। অতঃপর হতাশ ভঙ্গিতে মাথা নাড়ে। একটা ভুল বুঝাবুঝির জন্য বুঝি এখন তাকে সারা জীবন তোত্তারা কথা শুনে যেতে হবে। কেভ নিজের হতাশা চেপে গিয়ে বলে, আমি আবারও ক্ষমা চাইছি। ভুল বুঝেছিলাম আপনাকে। না জেনে শুনে এতগুলো কথা শোনানো ঠিক হয়নি আমার। ক্যামেলিয়া এবার বিরক্ত হয়। সে সরাসরি ক্যাভের দিকে তাকিয়ে বলে উঠে, আপনার ভুল বুঝাবুঝি এবং ক্ষমা চাওয়ার পর্ব শেষ হলে আপনি যেতে পারেন। দয়া করে আমাকে একা ছেড়ে দিন। সবকিছু বিষাক্ত লাগছে আমার, আপনার উপস্থিতিটাও। অন্য সময় হলে বোধহয় কেভ অপমানিত বোধ করে সঙ্গে সঙ্গে এখান থেকে প্রস্থান করত। তবে আজ সে গেল না। বরং দাঁড়িয়ে থেকে ক্যামেলিয়ার পরিস্থিতি বুঝার চেষ্টা করল। প্রশ্ন করল, কি হয়েছে লুনা? আমাকে বলতে পারেন। আপনাকে অস্থির দেখাচ্ছে। ক্যামেলিয়ার মন খারাপ ছিল। সেই খারাপ মনটাকে সে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারল না। হতাশ ভঙ্গিতে দুহাতে কপাল চেপে ধরে বলে, আমি কি মানুষ নাকি নেকড়ে? আমার পরিচয় কি? নিজেকে নেকড়ে বলতে গেলে আমি আটকে যাই, কারণ আমি পুরোপুরি নেকড়ে নই। নেকড়েদের মতো বিশেষ বিশেষ কোনো ক্ষমতা নেই। নামমাত্র কেবল গতিশক্তি এবং রূপ বদলানোর ক্ষমতাটুকুই আছে আমার। আবার মানুষ, আমি তো মানুষও নই। তাহলে কি আমি? এত অদ্ভুত কেন আমার জীবন? তোমাদের সবার মতো সাধারণ একটা মানুষ হলেও আমার জীবনটা কি সুন্দর হতো। আমার মা তো মানুষ ছিলেন। উনি আমাকে পেটে ধারণ করেছিলেন। তাহলে আমি উনার মতো স্বাভাবিক মানুষ হলাম না কেন? আর যদি নেকড়েই হতে হতো, তাহলে পুরোপুরি একটা নেকড়ে কেন হলাম না আমি? আরন সবেই কাউন্টের কক্ষ থেকে বেরিয়ে এদিক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ক্যামের কণ্ঠ শুনে সে এক পলের জন্য দাঁড়ায়। শুনে নিজের মেয়ের মন খারাপের গল্প। অতঃপর সঙ্গে সঙ্গেই সেখান থেকে প্রস্থান করে। ক্যাভের হঠাৎ খুব মায়া হয়। সে নরম গলায় বলে, আপনি ক্যামেলিয়া? ক্যামেলিয়া রদ্রিগেজ। এটাই আপনার পরিচয়? ক্যামেলিয়ার এহেন সান্ত্বনা বাক্য শুনতে মোটেও ভালো লাগে না। সে কথা না বাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। কেভ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রয় বারান্দাটায়। অদ্ভুত ব্যাপার হলো তার মনটাও এখন খারাপ লাগছে। মন খারাপ লাগাটা কি কোনো সংক্রমণ রোগ নাকি? মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে বেহজাদ। সৈন্যদের হাতে মার খেতে খেতে শেষ রাতের দিকে বেহুশ হয়েছে সে। হাত খোলা থাকা অবস্থায় তাকে সামাল দিতে বেগ পোহাতে হচ্ছিল বলে সৈন্যরা তার দুহাত নিয়ে পিঠের পিছনে বেঁধে পড়ে তাকে মেরেছে। আব্দুলের অবস্থায়ও ব্যতিক্রম নয়। জেইলানকে অবশ্য চাবুক দ্বারা আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। মেঝেতে পড়ে থাকা বেহজাদের জ্ঞান ফিরল তার মুখে এক পশলা পানি ছিটিয়ে মারার পর। বেহজাদ পিটপিট করে চোখ মেলে তাকাতে চায়, তবে পারে না। তবে সে অনুভব করে কেউ একজন তার হাতের বাঁধন খুলছে। চোখ বুজে রেখেও বেহজাদের বুঝতে অসুবিধা হয় মানুষটা কে হতে পারে। তবে সে অস্ফুটে উচ্চারণ করে, জেইলান। দৃঢ় বাঁধন খুলতে ব্যস্ত নাওমির হাত জোড়া থেমে যায়। সে থম মেরে কিছুক্ষণ বসে থাকে। অতঃপর উঠে এসে বেহজাদের মুখোমুখি বসে। বেহজাদ ধীরে ধীরে চোখ মেলে তাকায়। উঠে বসার বৃথা চেষ্টা করে না। শরীরে এক বিন্দু শক্তি নেই তার। নাওমিকে নিজের সামনে দেখতেই সে সবার আগে প্রশ্ন করে, জেইলান, ও কোথায়? ও ঠিক আছে। নাওমি নীরবে দেখে বেহজাদকে। মুখে বেশ ভালোই মারের দাগ দেখা যাচ্ছে। ঠোঁটের এক পাশ কেটে রক্ত বের হচ্ছে। নাওমি হাত বাড়িয়ে একবার ছুঁয়ে দিতে চায় ঠোঁটের এক পাশটা। পরমুহূর্তেই নিজেকে সংযত করে সে ঘৃণা মিশ্রিত স্বরে বলে, তোমার বোনের কারণে আমার ভাই মরতে বসেছিল। বেহজাদ এসবের তোয়াক্কা করল না। সে আবার প্রশ্ন করে, জেইলান কেমন আছে? নাওমি আবারও রাগ নিয়ে উত্তর দেয়, আমার ভাইকে খুন করার চেষ্টা করেছে ওই মেয়ে। বেহজাদও এবার রাগী স্বরে চেঁচায়, জেইলান কোথায়? নাওমি। নাওমি এবার ফ্যালফ্যাল করে তাকিয়ে প্রশ্ন করে, তোমার শুধু ওর জন্যই পরোয়া? বেহজাদ অকপটে স্বীকার করে, হ্যাঁ।
নাওমি মাথা নত করে একটা হতাশার দীর্ঘশ্বাস ছাড়ে। অতঃপর বেহজাদের পানে তাকিয়ে বলে, ফাঁসি হবে তোমাদের তিনজনের। রাজমাতা আদেশ দিয়ে দিয়েছেন। আজই এই শাস্তি কার্যকর করা হবে। বেহজাদ এই পর্যায়ে উঠে বসার চেষ্টা করল। নাওমি ওকে সাহায্য করে। বেহজাদ চিন্তিত ভঙ্গিতে কিছু একটা ভাবছে। নাওমি তাকে আশ্বস্ত করে বলে, সিদ্ধান্ত নাও। শোধবোধের কথা বলেছিলাম না? আমি শোধবোধ করতে প্রস্তুত। তোমাকে এবং আব্দুলকে পালাতে সাহায্য করতে প্রস্তুত আমি। কেউ কিছু জানবে না। বেহজাদ সাথে সাথে বলে, অসম্ভব। জেইলানকে রেখে আমি কখনো কোথাও যাব না। প্রয়োজন নেই আমার কোথাও যাওয়ার। নাওমি জেদ নিয়ে বলে, বুঝার চেষ্টা করো। তোমাকে এবং আব্দুলকে ক্ষমা করতে পারবো আমি, কিন্তু তোমার বোনকে নয়। ওকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। ওর মতো একটা মাথামোটা মেয়ের জন্য তুমি এবং আব্দুল কেন নিজেদের জীবন শেষ করবে? বেহজাদ সঙ্গে সঙ্গে সতর্ক করে, মুখ সামলে। কাকে মাথামোটা বলছো তুমি? নাওমিরও মেজাজ গরম হয়। সে রাগ নিয়ে বলে, নিজের বনপ্রীতি নিয়ে নরকে যাও তুমি, কিন্তু আমি ওকে কখনো ক্ষমা করব না। নিজের ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি নই আমি। বলেই নাওমি উঠে হনহনিয়ে কারাগার থেকে বেরিয়ে যায়। বেহজাদ দুশ্চিন্তা নিয়ে বসে রয়। আজকে সত্যি সত্যিই তাদের ফাঁসি কার্যকর হবে। আজকেই তাদের মৃত্যু হবে। জেইলানকে রক্ষা করার এত প্রচেষ্টা সব তবে বৃথা গেল। গ্রিক কাউন্ট এবং তার পুত্র প্রিন্স সেনাটোরা একত্রে শিকারে বেরিয়েছেন আজ। দুজনের চোখে মুখেই আসন্ন বিজয়ের চমৎকার হাসি ঝুলিয়াছে। বিজয় সুনিশ্চিত না হতেই তারা নিজ মনে নিশ্চিত হয়ে গিয়েছে যে জয় তাদেরই হবে। অগ্রিম জয় উদযাপন তাদের স্বভাবে মিশে আছে যেন। গহীন জঙ্গলের অন্তরায় আলিশান আসনে জায়গা পেতে বসে আছেন কাউন্ট। আয়েশ করে বসে তিনি দেখছেন স্বীয় পুত্রের তীর নিশানা। প্রথম নিশানাতেই ছেলে একটা পাখি ঘায়েল করতে সক্ষম হলেই পিতার ঠোঁটের কোণে আত্মবিশ্বাসের হাসি ফুটে ওঠে। প্রিন্স সেনাটোডা ঠোঁটের কোণে ক্রূর হাসি নিয়ে পিতার পানে এগিয়ে আসতে আসতে বলে, বুঝলেন, কাউন্ট। পাখি শিকার আপনি পুত্রের জন্য বা হাতের খেল। দুদিন পর তুরস্কের রাজ পরিবারের একমাত্র পাখিটাকেও শিকার করে নিজের খাঁচায় বন্দি করে ফেলব আমি। কাউন্ট এই পর্যায়ে কিছুটা বিরক্তি নিয়ে বলে, তোমার মন মস্তিষ্কে কেবল ওই রাজকুমারী আটকে আছে। প্রিন্স সেনাটোডা পিতার পাশের আসনটায় বসে একটা তরল পানীয়ের গ্লাস হাতে তুলে নেয়। অতঃপর একটা চুমুক দিয়ে বলে, ওই রাজকুমারী সেজে গুজে নিজ কামরায় ফুলের মতো বসে থাকা রমণী নয়। সাহস নিয়ে আগুনে ঝাঁপ দিতে জানা কাটা সে। আর কাটার প্রতি আপনার ছেলের ঝোঁক ছোটবেলা থেকেই রয়েছে। কাউন্ট ছেলের কথায় সামান্য হাসে। অতঃপর কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে উঠে, বুড়োটার কই মাছের প্রাণ। সেই কবে অসুস্থ হলো। এখনো নাকি পুরোপুরি দমটা ফুরোয়নি। একটা সুখবরের অপেক্ষায় আমার দিন রাত্রি কাটছে। কবে যে খবর পাবো যে বাদশাহ কামরান আতাউল্লাহ টপকে গিয়েছে। আপনি চিন্তা করবেন না পিতা। এক দুদিনের মধ্যেই দেখবেন সুখবরটা পেয়ে গিয়েছেন। তারপর খেলা জমে ক্ষীর হয়ে যাবে। মূর্খ বাদশাহ বেগমকে আমরা যেভাবে নাচাচ্ছি, সেভাবে তুরস্ক এবং রোমানিয়ার সকলকে নাচাবো। আপনি এবং আমি বসে নৃত্য উপভোগ করব। কাউন্ট ছেলের কথায় সন্তুষ্টির হাসি হাসল। প্রিন্স সেনাটোডা এই পর্যায়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠে, আপনি কেবল প্রার্থনা করুন যেন ওই কাউন্টিয়ান এবং যুবরাজ বেহজাদ একে অপরকে খুন করে আমাদের পথ সহজ করে দেয়। বর্তমানে আমাদের সবথেকে বড় পথের কাঁটা এই দুজনই। প্রধান সেনাপতি ক্যাবকে আজ বেশ দুশ্চিন্তা ঘিরে ধরেছে। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবার জন্য সে একাকী প্রাসাদের পিছন দিকের জঙ্গলটায় এসে ঘোরাফেরা করছে। কাউন্টের সঙ্গে এদিকটায় প্রায়ই হাঁটতে আসা হয় তার। এই পথ ধরেই হাঁটতে হাঁটতে কাউন্ট নিজের বিভিন্ন পরিকল্পনার কথা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। তবে আজ যা পরিকল্পনা সাজানোর তা ক্যাভের একাই সাজাতে হবে। আপাতত কাউন্টের শারীরিক পরিস্থিতি এসব ঝুট ঝামেলা সামলানোর মতো নেই। একদিকে রাজমাতার আদেশ, অপরদিকে বেহজাদ এবং জেইলানের আসল পরিচয়। একজন যুবরাজ এবং রাজকুমারীকে তো আর বললেই ফাঁসিতে ঝুলানো যায় না। দুটো রাজ্যের কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। তাছাড়া এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কাউন্টের চূড়ান্ত সিদ্ধান্ত বাদে আর কারো আদেশ পালনে ক্যাভের মন সায় দিচ্ছে না। কেভ আরও বেশ কিছুক্ষণ একা হাঁটে। কি করা যায় ভাবতে ভাবতে অবশেষে সে একটা উপায় খুঁজে পায়।
যদিও মনে মনে এখনো সে চিন্তিত, তবে আপাতত এটাই একমাত্র পথ তার জন্য। নিজ কক্ষে উদাস মনে বসে আছে প্রিন্সেস নাওমি। কেবলমাত্র ভাইয়ের কক্ষ থেকে ঘুরে এলো সে। কাউন্ট ইয়ান আলবার্টের পরিস্থিতি এখনো একই রকম। মাঝে দুপুরের দিকে কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল, তবে সেলাই এবং জখমের পীড়ায় ছটফট করছিল দেখে চিকিৎসকরা আবার ঘুমের ওষুধ দিয়েছে। এখন কাউন্ট ঘুমাচ্ছেন। এই তো আর কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, অতঃপর রাত। এই রাতেই বেহজাদ, জেইলান এবং আব্দুলের ফাঁসির আদেশ কার্যকর করার হুকুম দিয়েছেন রাজমাতা। সময়ের বালু ঘড়িটা যেন আজ দ্রুত গড়িয়ে পড়ছে। নাওমির খুব অস্থির লাগছে। বেহজাদ এবং আব্দুলের জন্য মনে মায়া অনুভব করছে সে। এটা সত্যি যে বেহজাদ তাকে অপহরণ করেছিল। আব্দুলও কোনো না কোনো ভাবে এই অপহরণের ভাগীদার। এই সত্যটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এসবের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশটা মেনে নিতে নাওমির কষ্ট হচ্ছে। সে তো এরকম আবেগে ভেসে যাওয়া মেয়ে ছিল না। তাহলে কি হচ্ছে ওর সাথে এসব? কেন হচ্ছে? ঈশ্বর জানেন এই আবেগ তাকে কতদূর ভাসিয়ে নিয়ে যাবে। নাওমি কক্ষ জুড়ে পায়চারি করতে থাকে। কিছু একটা অবশ্যই ভাবতে হবে তার। কি করা যায়? কি করে বেহজাদ এবং আব্দুলকে বাঁচানো যায়? কি করে বেহজাদের এই বোনপ্রীতি দূর করা যায়? কোনো তো একটা উপায় থাকবে। হুট করেই নাওমি একটা বুদ্ধি ভেবে পায়। সে স্থির দাঁড়িয়ে রয়। মন স্থির করে যে, যেমন কুকুর তেমন মুগুর মন্ত্র প্রয়োগ করবে সে। ওই লোক জেদ দেখাতে জানলে কি হবে? নাওমিও এত সহজে হাল ছাড়বে না। সেও এর শেষটা দেখে ছাড়বে। প্রাসাদ প্রাঙ্গণে বেশ জোরালো নিরাপত্তার মধ্যে দিয়ে ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে। প্রাসাদের মধ্যবর্তী বিশাল ঝুল বারান্দাটায় এসে দাঁড়িয়েছে রাজমাতা আনাস্তাসিয়া। তার পিছনেই দাঁড়িয়ে আছে ম্যাথিউ এবং স্যাফিরা। ক্যামেলিয়া অবশ্য এখানে উপস্থিত হয়নি। সে নিজের ভাইয়ের শিয়ারে রয়ে গিয়েছে। তবে প্রিন্সেস নাওমি এবং প্রধান সেনাপতি ক্যাভো রাজমাতার পিছনেই নির্লিপ্ততা মুখে দাঁড়িয়ে আছে। আনাস্তাসিয়া মনে মনে উদ্গ্রীব হয়ে আছে। সে চাইছে যত দ্রুত সম্ভব এই আপদগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে এদের অধ্যায় শেষ করতে। ম্যাথিউ এবং স্যাফিরারও একই চাওয়া। তাদের মেয়ের অপহরণকারী এবং কাউন্টের হত্যা চেষ্টাকারীদের প্রতি ন্যূনতম সহমর্মিতা নেই তাদের মনে। সময় গড়ায়। ফাঁসির মঞ্চের সকল প্রস্তুতি শেষ। এবার কয়েদিদের নিয়ে আসার পালা। আনাস্তাসিয়া মনে মনে অস্থির অনুভব করছে। তার মন বলছে ভুল করেও তার ছেলে যদি এখন হুঁশে ফিরে এই ঘটনা শুনে তবে এই ফাঁসিতে বাধা দিবে। এজন্যই তিনি ক্যামেলিয়াকে বলে এসেছেন যেন ইয়ানের জ্ঞান ফিরলেও তাকে কিছু না জানানো হয়। রাজমাতা আনাস্তাসিয়ার এত সব চিন্তা ভাবনার মাঝেই হন্তদন্ত ভঙ্গিতে একজন সৈন্য এসে ঝুল বারান্দাটায় উপস্থিত হয়। ম্যাথিউ এবং স্যাফিরা সহ আনাস্তাসিয়া ঘুরে তাকায় সৈন্যের পানে। ভীতসন্ত্রস্ত স্বরে সৈন্য জানায়, রাজমাতা, কয়েদি তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারাগারের বাহিরে সকল প্রহরীকে মেরে বেহুশ করে রাখা হয়েছে। কারাগার তিনটা সম্পূর্ণ ফাঁকা। আনাস্তাসিয়ার প্রতিক্রিয়া বুঝা গেল না। ম্যাথিউকে রাগে উত্তেজিত দেখালো। সাফিরাকে দেখালো চিন্তিত। কেবলমাত্র প্রধান সেনাপতি কেভ এবং প্রিন্সেস নাওমির প্রতিক্রিয়াই বেশ নির্লিপ্ততা দেখা গেল। সামান্যতম বিচলিত হলেন তারা। দুজনের মুখের অভিব্যক্তি দেখে বোঝা মুশকিল এই সম্পূর্ণ ঘটনায় আসলে কার হাত আছে। চলবে। গল্প প্রণয়তিথি। লেখনীতে নাফিসা তাবাসসুম খান। পঞ্চম পর্ব।